সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা। বাংলাদেশের বিশেষ একটা পরিস্থিতি নিয়ে আমরা একটু কথা বলবো। বীর মুক্তিযোদ্ধা জাসদ সভাপতি হাসান আল ইনু তাকে ফাঁসি দেওয়ার একটা আয়োজন চলছে বাংলাদেশে। কোন প্রেক্ষাপট সবাই আমরা জানি, একটু বিস্তারিত আলাপ করব। আমাদের দুজন অতিথি, একজন হচ্ছেন যারা মতিউর রহমান, সর্ব ইউরোপীয় জাসদের সভাপতি। আর এই যে সাবজেক্টটা, এই আন্তর্জাতিক আইন, ক্রিমিনাল আইন, এই আইনে একজন বিশেষজ্ঞ আমাদের সঙ্গে আছেন, ডক্টর রায়হান রশিদ। আপনাকে শুভেচ্ছা। মতি ভাই, আপনাকে শুভেচ্ছা। আমাকে শুনতে পাচ্ছেন? আপনি শুনতে পাচ্ছি। আপনাকে সালাম ও শুভেচ্ছা। রায়হান রশিদ ভাইকে সালাম শুভেচ্ছা এবং আপনার দর্শকদের ধন্যবাদ বাড়ি ভাই এবং শুভেচ্ছা মতি ভাই। হাসান আল ইনু, আমরা তো তার অতীত জানি এবং আমরা তার অনুরাগী। উনি আমাদের মুক্তিযুদ্ধের সময় মুজিব বাহিনী যেটা ছিল সেটার রাজনৈতিক প্রশিক্ষক ছিলেন। আমার সাথে ব্যক্তিগত একটা আমার খুব মনে দাগ কাটে ঘটনাটা মনে হলে, এরশাদ আন্দোলনের সময় উনার আন্ডারগ্রাউন্ডে ছিলেন। আমি তখন নতুন সাংবাদিক, একটা বিচিন্তা নামের একটা পত্রিকায় আমি কাজ করি। তখন আন্ডারগ্রাউন্ডের যেসব নেতারা আছেন, ওই নেতাদের ইন্টারভিউ করার জন্য আমাকে একটা অ্যাসাইনমেন্ট দেয়। হাসান আল ইনুর ইন্টারভিউ করার কথা ছিল আমাদের আরেক সহকর্মী। শেষ মুহূর্তে উনি নিরাপদ মনে করলেন না। উনি আমার সম্পাদককে বললেন, যদি ফজলুল বাড়ি আসে তাহলে আমি ইন্টারভিউ দেবো। ওই কারণে আমি ইন্টারভিউটা করি এবং খুব আলোচিত হয়েছিল ওই সময় ইন্টারভিউটা। কারণ ওই সময় এরশাদ আন্দোলনের যারা রান্নাঘরের নেতারা ছিলেন, রণ, এই নেতাদের আসলে আমার একটা অভিজ্ঞতা হচ্ছে, সাংবাদিকরা যখন নতুন কেউ আসে, ইন্টারভিউ করে করে তার কোনো হাত পাকানো উচিত। ইন্টারভিউ করে করে এইসব বিশেষ অভিজ্ঞতা সম্পর্ক মানুষ তার সাথে কথা বলে পরে শেখার যেমন আছে, প্লাস হচ্ছে নতুন সাংবাদিকদের সোর্স তৈরি হয় এইভাবে। কিন্তু এই হাসানের দীর্ঘ রাজনৈতিক পরিক্রমা, সর্বশেষ যে অবস্থাটা বাংলাদেশের, মানে দীর্ঘদিন যাবৎ এই জঙ্গি, ইসলামী জঙ্গি যারা, প্লাস ৭১ যুদ্ধপরাধী জামাত শিবির, এই সাবজেক্টটা নিয়ে এত উচ্চ কণ্ঠ, উনি অনেক দিন যাবৎ কথা বলছেন। এর জন্য উনি আজকের টার্গেট। আমাদের সাথে যিনি আছেন মতিউর রহমান। মতি ভাই, আপনার কাছে একটু বলবো যে আপনার সাথে দীর্ঘদিনের সম্পর্ক, এবং এই মানুষটা আমাদের দর্শকদের একটু আলোতে আনেন। আপনি কিভাবে তাকে দেখেন এবং আপনি তাকে কিভাবে ফিল করেন তাকে? ইনু ভাইয়ের সাথে সম্পর্ক, আপনিও তো এই একই কমিটিতে ছিলাম। আপনার সম্ভবত স্মরণ আছে 1983-তে সিলেট জেলা ছাত্রলীগের সম্মেলনে রব্বাই অতিথি হয়ে আসছিলেন, ইনুবাই আসছিলেন, ওনারা শাহবান হোটেলে ছিলেন। তো ওই সময় রব্বাই, যেহেতু এর ভিতরে ভিতরে সবাই কানাঘুষা চলতেছে যে রব্বাই অলরেডি এরশাদের সাথে সম্পর্ক ডেভেলপ করছে, জাসদকে আন্দোলনের লাইন থেকে নিয়ে যাবে, আর ইনুবাইরা আন্দোলনের দিকে। ওই আপনার সম্ভবত স্মরণ আছে, এই শাহবান হোটেলে রব্বাই সম্মেলনে, শারদা হলে সম্মেলন ছিল, যাবে না কেন, ইনুবাইকে আনা হলো। তো সেই দিন হঠাৎ একটা রুমে আক্তার ভাই আমাকে সামহা, আমাদের মরহুম আক্তার ভাই সিলেটের একজন কিংবদন্তি রাজনীতিবিদ, নিবেদিতবান রাজনীতিবিদ, উনি আমাকে ইনুবাইয়ের সাথে পরিচয় করিয়ে দিলেন, বললেন যেন আগামী দিনের নেতা। তারপরে তো রব্বাই যাবে না, সবাই, মুনির ভাই আছে, শিরিন আপা আছে, সবাই রিকোয়েস্ট করে নিল।
তো 500-700 লোক ছাত্র, তখন সিলেটের ছাত্র লীগ কত স্ট্রং, রব্বাইকে সারা বাংলায় কি রব, আসমরব আসমরব বলে গেল। আমরা 30-35 জন আক্তার ভাই সহ ইনুভাইকে নিয়ে হাইটে গেলাম। এই থেকেই পরবর্তীতে সিলেট ছাত্রলীগে আমার যাত্রা। আমি তো খুব বড় মাপের নেতা কখনো ছিলাম না, একজন সংগঠক ছিলাম, কর্মী ছিলাম, তবে ইনুপন্থী হিসাবে আমাদের পরিচয়। আফটার দ্যাট 85-এ আমি আবার গ্রাজুয়েশন করেই সিদ্ধান্ত নিলাম দেশ থেকে চলে আসবো, নেদারল্যান্ডে চলে আসলাম। এরপরে আবার 86-এ যখন দল ভাঙলো, আমি এবং প্রয়াত মুহিব ভাই জার্মানিতে ছিল, ইনুভাইকে নিয়ে আসলাম। এই প্রথমে জার্মানিতে আসলেন, এরপরে নেদারল্যান্ডে আসলেন। তো সেই সম্পর্কে থেকে তো প্রায় ইনুভাই বহুবার এসেছেন। যখন মিনিস্টার হওয়ার পরে কিন্তু এর ভিতরে আমি নেদারল্যান্ডে মুভ করলাম, বিজনেস এখানে স্টার্ট করলাম, দলের কর্মকাণ্ড করছি। আমি পজিশন থেকে দূরে থাকতে পছন্দ করি আর কি। ইনুভাই যখন মিনিস্টার হওয়ার সময় আমি দেখা করছি, করছি, কিন্তু আমি এত অ্যাক্টিভ ছিলাম না। কিন্তু এখন দলের দায়বদ্ধতা থেকে একটা জিনিস দেখেন, হাসানুল্লাহ কিনুর রাজনৈতিক ক্যারিয়ার, উনার নামে তো কোনো দুর্নীতির মামলা করতে পারতেছে না, কোটি টাকার মামলা করতেছে না। উনার উপরে ওদের গ্রাজটা হচ্ছে, উনি, এটা তো জাসদের পলিটিক্যাল বক্তব্য। পৃথিবীর সব সভ্য সমাজে এবং এখন পর্যন্ত ইউরোপে নাজিদের বিরুদ্ধে ওদের সাথে কোনো সিভিলাইজড পলিটিক্যাল সেন্টার এবং সেন্টার লেফট কেউ কোয়ালিশন করে না। তো হাসানুল্লাহ কিন্তু তো একেবারে স্পষ্টভাবে এটা জাসদের পলিটিক্যাল স্ট্যান্ড ছিল এবং ইনুভাই এর পলিটিক্যাল স্ট্যান্ড ছিল। এই কারণে উনার উপরে ওই স্বাধীনতা বিরোধীরা সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি তো এইটাও জানেন, 24 সেপ্টেম্বর 1988-এ সিলেটে এই জামাতিরা ছাত্রলীগের 3 জন লোককে মারল। মুনির, তপন, জুয়েল, 4 জনকে, মুনির, তপন, জুয়েল ওদেরকে হত্যা করলো। 25শে সেপ্টেম্বরে জনসভা হলো এর প্রতিবাদে। অন্যান্য দলের আমির হোসেন আমু সহ ঢাকাতে সব নেতারা আসলেন। সেই জনসভায় ইনুভাইয়ের হার্ট অ্যাটাক হলো। একজন মুক্তিযোদ্ধা এই দেশের জন্য এত কিছু করার পরে যে ইনুভাইয়ের কিন্তু ইন্ডিয়ালিটি হার্টের 70% অকেজ, 30% রূপে চলে। প্রতি বছর উনি সিঙ্গাপুরে গিয়ে টেস্ট করাতে হতো। এই ধরনের একজন মুক্তিযোদ্ধাকে এইভাবে অপদস্থ করা হচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। তো এই থেকেই মূলত রিসেন্টলি আমি, দল যখন কোয়ালিশনে ছিল, আই ওয়াজ নট ভেরি মাচ অ্যাক্টিভ, কারণ আমি ব্যবসা বাণিজ্য করি, সোশ্যাল কমিটমেন্ট আছে, জাসদ করি। কিন্তু 5ই আগস্টের এই ঘটনার পরে আমি আবার ভেরি মাচ অ্যাক্টিভ ইন পলিটিক্স, কারণ এই অবস্থা থেকে তো দেশকে পুনরুদ্ধার, পুনর্জয় করতে হবে। এই আমরা আবার আসবো আপনার কাছে। মতুমে একটু রাহিনের কাছে যাই। এই আদালতটা, এই মামলাটা আপনি একটু আমাদেরকে বলেন, আপনি কিভাবে দেখেন এটা? ধন্যবাদ বাড়ি ভাই। ওই প্রসঙ্গে যাওয়ার আগে আমি একটা জিনিস একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে আমি হাসানুল হক ইনু ভাইয়ের যে লিগ্যাল ডিফেন্স টিম, সেই ডিফেন্স টিমের আমি একজন, মানে আমি এটার অংশ। তো সেই হিসাবেও কাজ করছি এই মুহূর্তে, মানে এটার পরামর্শক হিসেবে, এবং এটার এই টিমটার সাথে খুব খুব নিবিড়ভাবে কাজ করছি। তো সেই কারণে আমি যা কিছু বলবো আপনার, আমার পজিশনটা সেই জায়গা থেকে আসবে, মানে আগে একটু স্পষ্ট করে নেওয়া দরকার। আর যেই কারণে আমি আসলে আপনার লিগ্যাল টিমটা আপনারা বাইরে থেকে মানে বেশ অনেকজন কাজ করছে, সবার নাম না বলি, অনেকে তো দেশ থেকেও কাজ করছেন। তো এই টিমটাতে আপনার আইনজীবী আছেন, আমি আছি, তারপর আরো আছেন। দেশের ভেতর থেকেও বেশ কয়েকজন আইনজীবী কাজ করছেন, কিছু গবেষক কাজ করছেন, তারপর ইতিহাস নিয়ে যারা এক্সপার্ট তারা কাজ করছেন, আর্কাইভিস্ট ওনারাও কাজ করছেন। তো আমরা মানে একটা টিম হিসেবে কাজ করছি আসলে, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু। বিশেষ করে ইনু ভাইয়ের উপরে যেহেতু মামলা হচ্ছে, এই কারণে ইস্যু।
আর আমি নিজে আইনজীবী হিসেবে আপনার অনুষ্ঠানটাতে আসলাম, এটা কিন্তু আমার লক্ষ্য না যে আপনার এই মামলাটা আপনার মিডিয়ার সামনে লড়া, ব্যাপারটা ওরকম না। কিন্তু আমি যেটা মনে করি যে আপনার এই ইনু ভাইয়ের মামলাটা বা যেকোনো মামলাই আপনার এটা মানে জনগণের একটা এটার অধিকারের মধ্যে পড়ে জানা যে কি হচ্ছে আসলে। তো আমি সেই জায়গাটাও আমার মনে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা দরকার। আ এখানে আমাদের কোনো কনসার্ন আছে কিনা বা অ্যাকচুয়াল রিপোর্টিং করা যে আসলে কি হচ্ছে। কারণ আপনারা জানেন যে আপনার বাংলাদেশের মিডিয়া কিন্তু আপনার ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিষয়গুলো ওইভাবে আ অত মেটিকুলাসলি কভার করছে না। এখানে আপনার জনগণের সাথে তথ্যের একটা ঘাটতি থেকে যাচ্ছে। তো আ যেহেতু ইনু ভাইয়ের বিরুদ্ধে যে মামলা, সেই মামলাটার এটার একটা অন্য একটা গুরুত্ব আছে। গুরুত্বটা হচ্ছে যে উনার বিরুদ্ধে যেই আন্তর্জাতিক অপরাধ আইনে, ট্রাইব্যুনাল আইনে যেই ধারাগুলোতে উনার বিরুদ্ধে মামলাটা হচ্ছে, এগুলো কিন্তু খুব সিরিয়াস ধারা। হ্যাঁ? এবং এগুলার শাস্তি উনার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে মানবতা বিরোধী অপরাধের, এবং এটার শাস্তি কিন্তু আপনার মৃত্যুদণ্ড। তো যখন কোনো একটা মামলায় আপনার এটা তো কোনো সাধারণ মামলা না, আন্তর্জাতিক অপরাধের মামলা। আরো মৃত্যুদণ্ড যখন জড়িত থাকে তখন সেই মামলাটার আপনার এটার গ্র্যাভিটি অন্য জায়গায় চলে যায়। তখন এই মামলাটা তখন এটার দিকে আপনার স্ক্রুটিনিও আমাদের অনেক বাড়াতে হয়। যে মামলাটাতে আপনার আ আ আপনার অভিযুক্ত তার অধিকারগুলা ঠিকমতো রক্ষা হচ্ছে কিনা? তারপর আপনার আন্তর্জাতিক যে মানদণ্ডগুলা সেগুলা রক্ষা হচ্ছে কিনা? ট্রাইব্যুনাল নিরপেক্ষ কিনা? প্রসিকিউটর তারা দায়িত্ব পালন করছে কিনা? নিরপেক্ষতা বজায় রাখছেন কিনা? তো সেখানে আর কোনো কনসার্ন আছে কিনা? তখন এগুলা কিন্তু খুব প্রাসঙ্গিক হয়ে ওঠে। তো আমি আজকের আলোচনায় আমি উনার মামলার খুব খুঁটিনাটিতে যাব না। আমি খালি জাস্ট একটু আপডেট দেই যেটা হয়েছে উনার বিরুদ্ধে গত মাসে আপনার ট্রাইব্যুনাল প্রসিকিউশন টিম তাদের একটা অভিযোগনামা দায়ের করে ট্রাইব্যুনালের বিচারকদের কাছে। তো সেই অভিযোগনামার পরে যেটা হয়েছে, আমরা গত মাসেরই শেষ দিকে আপনার আ সেই ওটাকে চ্যালেঞ্জ করে আমরা একটা পিটিশন দেই। সেটাকে ডিসচার্জ পিটিশন বলে। যে অভিযোগনামার মধ্যে আমরা ওনার লিগ্যাল টিম কি মনে করি যে কোন জায়গাগুলাতে আসলে মানে আমরা আমাদের বিরোধিতাগুলা সেটা জানিয়ে আমরা আবেদন করি ট্রাইব্যুনালের কাছে যে ওনাকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক। মানে আমাদের আবেদনের ভিত্তিতে। তো ট্রাইব্যুনাল যেটা করে যে এই মাসের শুরুতেই ২ তারিখে অ ওই এই মানে অভিযোগনামা প্লাস আমাদের পাল্টা আবেদনপত্র ২ টা নিয়ে বসে একটা সংক্ষিপ্ত আ রায় দেয়। ওনারা আসলে নাকচ করেন আমাদের আবেদনটা। আ এবং ট্রাইব্যুনাল সংক্ষিপ্তভাবে জানান যে তারা মামলাটা এগোবে। কারণ যদি ডিসচার্জ হয়ে যেত তাহলে কিন্তু উনি ওখানেই অব্যাহতি পেয়ে যেতেন। ট্রাইব্যুনাল সেটা গ্র্যান্ট করেননি। তো এটা ছিল সংক্ষিপ্ত আদেশ। আ একটা বিস্তারিত আদেশ হয়তো ট্রাইব্যুনাল দিবেন। কারণ আমরা নিজেরাও দেখতে চাচ্ছি উনারা বিস্তারিতভাবে এটাকে কিভাবে জাস্টিফাই করছেন। কারণ বিচারকদের তো এখন ২ পক্ষেরই আবেদন শুনলেন তারা। এটা উনারা কিভাবে এটাকে জাস্টিফাই করেন সেটা আমরা পূর্ণাঙ্গ যখন অর্ডারটা পাবো তখন আমরা ওটা পড়ে ওটা রিভিউ করে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপগুলা জানাতে পারবো টিমের পক্ষ থেকে। এটা হচ্ছে কাহিনী। আর ইনু ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ যেগুলো এসছে সেটা হচ্ছে আপনার ৮ টা চার্জ সর্বমোট ৮ টা চার্জ, এবং তার মধ্যে মূলত কুষ্টিয়া জেলায় বেশ কিছু হত্যাকাণ্ডের সাথে উনাকে সরাসরি যুক্ত করা হয়, এবং উনার বিরুদ্ধে অভিযোগ যে উনি এটাকে কমান্ড রেসপনসিবিলিটির অংশ হিসেবে উনি অ্যা অ্যা অ্যাজ এ কমান্ডার উনি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। খেয়াল করবেন যে মানে আপনার সাধারণভাবে আপনার আন্তর্জাতিক অপরাধে যুক্ত হওয়া একরকম, আর কমান্ডার হিসেবে যুক্ত হওয়া আরেক রকম জিনিস। তার নিজেকে ঘটনাস্থলে থাকতে হয় না। তো ট্রাইব্যুনালের প্রসিকিউশন ইনু ভাইয়ের বিরুদ্ধে সে অভিযোগটা করেছেন। এখন আপনারা জানেন যে ইনু ভাই কিন্তু কোন ধরনের কমান্ডিং পজিশনে নাই। উনি মন্ত্রী ছিলেন আওয়ামী লীগ সরকারের সাথে, সেটাও বহু আগে। কিন্তু গত বছর জুলাই মাসে আ উনি কিন্তু কোন মানে কমান্ডিং পজিশনে বা কোন অথরিটির পজিশনে কিন্তু উনি ছিলেন না। ঠিক আছে? তো এটা একটা খুব ইম্পোর্টেন্ট জিনিস যেটা আমরা তুলে ধরেছিলাম আ আ আমাদের দরখাস্তে। তো উনার বিরুদ্ধে অভিযোগ সেটাই। এবং এটাকে তারা আ আ প্রসিকিউশন উনারা যেটা করেছেন, উনারা বলতে চেয়েছেন যে উনি বেশ কিছু উনার মিডিয়াতে কিছু বক্তব্যে উনি গত বছরের জুলাই মাসের আন্দোলনটাতে জামাত এবং সন্ত্রাসীদের সংশ্লিষ্টতা আ এই বিষয়ে মন্তব্য করেছেন যে ওই আন্দোলনের সাথে সন্ত্রাসীরা জড়িত, জামাত এবং শিবির জড়িত। এবং এটা বলে উনি নাকি এক ধরনের উস্কানি দিয়েছেন আন্দোলনকারীদের বিরুদ্ধে, এবং সেই উস্কানির ফলেই নাকি আপনার এই অপরাধগুলা সংগঠিত হয়।
এটা হচ্ছে এটা প্রসিকিউশনের বক্তব্য, তারা এটাই বলতে চেয়েছেন আর কি। তো এখন এখন আমরা তো জানি যে উনি তো আসলে কি করেছেন আন্দোলনটা, তো এটা তো আপনার এটা তো ওপেন ওপেন সিক্রেট, বা এটা তো প্রতিষ্ঠিত যে আন্দোলনটাতে জুলাই মাসে আপনার আহ, আহ, জামাত শিবির বা সন্ত্রাসীরা তো যুক্ত হয়েছিল, এমন স্কেলে নাশকতা হয়েছিল, কারাগারগুলা ভাঙা, এটার সাথে তো কারাগারে কারাগারে আক্রমণ করে 4টা কারাগারে আক্রমণ করা হয় বাংলাদেশের কেন্দ্রীয়, এবং শত শত অপরাধীকে ছাড়িয়ে নেওয়া হয়। এটার সাথে তো আন্দোলন বা কোনো শান্তিপূর্ণ আন্দোলনের কোনো সম্পর্ক নাই। অনেক পুলিশ মারা গেছেন। তো ইনু ভাই যা বলেছেন, যেটা আমরা বলতে চাইছি ওনার ডিফেন্স টিম থেকে, উনি তো আসলে ভুল কিছু বলেন নাই। আপনি যদি ভুল কিছু বলেন সেটা উস্কানি হয় কিভাবে? উনি যে সত্য ভাষণ দিয়ে করেছেন। একটা ঘটনা সেটাকে স্পেডকে স্পেড বলা। উনি সেটাই করেছেন। তো এটা ছিল আমাদের পক্ষ থেকে এটাই তুলে ধরা হয়েছিল মূলত। আর দ্বিতীয়টা যেটা আগে বললাম যে উনি তো আসলে কোনো কমান্ডিং পজিশনেও ছিলেন না। তো এই জায়গাগুলা। তখন এই মামলাটা আপনার এত সিরিয়াস মামলাটা এই কারণে, যে কারণে এই মামলার আপনার ফলাফল হবে কি? আপনার যদি রায় হয়, এটার শাস্তি হচ্ছে আপনার মৃত্যুদণ্ড। এই কারণে এই মামলাটাতে আমাদের জনগণের, নাগরিক সমাজের, মিডিয়ার আমাদের আসলে খুব, খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা উচিত কি হচ্ছে। ঠিক আছে? এবং কারণ এবং এবং এই কারণেও আপনার এই মামলাটার গুরুত্বের কারণে, শাস্তির কারণে, যে সম্ভাব্য শাস্তির কারণে এটার গ্র্যাভিটি একটা অন্য জায়গায় চলে যায়, এবং সেখানে আপনার আন্তর্জাতিক মানদণ্ড, আসামি পক্ষের অধিকারগুলা ঠিকমতো সুরক্ষিত হচ্ছে কিনা, সেই জায়গাগুলা কিন্তু আপনার তখন একটা অন্য তাৎপর্য বহন করে। একটা জিনিস হচ্ছে যে দেখেন আপনি যেকোনো মামলায় বা এই জাতীয় মামলায় আপনার কিন্তু ট্রাইব্যুনালের সামনে চ্যালেঞ্জ ২ টা। একটা চ্যালেঞ্জ হচ্ছে যাদেরকে ভিকটিম বলা হচ্ছে, হ্যাঁ? যারা নিহত হয়েছেন জুলাই মাসে, বা সেই ভিকটিমরা যেন তাদের 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 সত্যটা যেন উদ্ঘাটিত হয়। তারা যেন ন্যায় বিচার পায়। ঠিক আছে? আমি তো এটা তো বেরিয়ে আসবে যে আসল সত্য ঘটনাটা কি। আমরা কিছুটা জানি, এটা ইতিহাসের অংশ, গত বছর কি হয়েছে। কিন্তু আবার আদালতে আইনগতভাবে সেটা বেরিয়ে আসতে হবে, এবং সেটা সঠিকভাবে বেরিয়ে আসতে হবে। এটা হচ্ছে আমাদের ট্রাইব্যুনালের এটা কিন্তু ১ম চ্যালেঞ্জ এবং ১ম লক্ষ্য হওয়া উচিত। ২য় লক্ষ্য হওয়া উচিত বা ২য় চ্যালেঞ্জ হওয়া উচিত যেটা, এবং সেটা হচ্ছে যিনি অভিযুক্ত, উনি যেন কোনো অবিচার অবিচারের শিকার না হন এই বিচারের মধ্য দিয়ে। এটা যেন কোনো এমন বিচার না হয় যেটা একটা পাতানো বিচার। এটা যেন এমন বিচার না হয় যে বিচারে আপনার উনার ন্যূনতম সুরক্ষিত হয়নি অধিকারগুলা। দেখেন, এই ট্রাইব্যুনালে তো একসময় যুদ্ধাপরাধীদেরও বিচার হয়েছে। তাই না? এই ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, এবং যারা বিচারক ছিলেন, যারা প্রসিকিউটর ছিলেন, তারা কিন্তু তাদেরও অধিকারের যে ন্যূনতম মানবাধিকারগুলো আছে একজন আসামি পক্ষ হিসেবে, ওগুলা কিন্তু প্রতিটা একদম বাই দ্য বুক ফলো করা হয়েছে। ঠিক আছে? তো একজন যুদ্ধাপরাধী, ৭১ এর গণহত্যাকারী, তাদের পর্যন্ত কিন্তু এই ট্রাইব্যুনাল একসময়, এই ট্রাইব্যুনাল লেগেছে সেটা। তাদের অধিকারগুলো সংরক্ষিত হয়েছে। আজকে ইনু ভাইয়ের মতো একজন মানুষ, উনি একজন বীর মুক্তিযোদ্ধা, এবং সারা জীবন যেটা আপনাদের কথা উঠে এসছে যে উনি আমাদের দেশে তো অনেক ধরনের রাজনীতিবিদ আছেন। ইনু ভাইয়ের এটা সর্বজন বিদিত যে উনি একজন খুবই ক্লিন একজন রাজনীতিবিদ, এবং আদর্শবাদী রাজনীতিবিদ। কোন ধরনের উনার বিরুদ্ধে আপনার একটা টাকারও উনি তো মন্ত্রীও ছিলেন একসময়। কিন্তু উনার বিরুদ্ধে কিন্তু ৳১ দুর্নীতির কখনো কেউ অভিযোগও করেনি, কোনো কিছু নাই। আসলে অভিযোগ করবে কোত্থেকে? হয়ইনি এটা। উনি ওই জায়গাটা সবসময় মেইনটেইন করেছেন, উনার ইন্টিগ্রিটির জায়গাগুলো। আজকে উনার মতো মানুষ যখন আপনার এই ট্রাইব্যুনালে একটা বিচার ফেস করে, তখন তো এটা একদম খুব ফান্ডামেন্টাল হয়ে যায় যে এই বিচারটাতে যেন আপনার একদম, একদম ওনার অধিকারগুলা যেন একদম নিখুঁতভাবে আপনার বাস্তবায়িত হয় একজন অভিযুক্ত হিসাবে। এবং সেখান থেকে যেন উনি ন্যায় বিচার পান। কারণ অভিযোগ করলে তো হলো না, অভিযোগটা তো সত্য হতে হবে। বা অভিযোগটা প্রমাণযোগ্য হতে হবে এবং প্রমাণিত হতে হবে। তো এই জায়গাগুলা এই জায়গাগুলা কিন্তু নিশ্চিত করাটা খুব জরুরি ইনু ভাইয়ের মামলায়। রায়হান, আমি একটু মতি ভাই, আমরা যেহেতু ২ জনই আইনজীবী না, আপনারা কিন্তু উনাকে আইনগত প্রশ্নগুলো করবেন। তো তাহলে আমরা একটা ব্যাপার এখন হচ্ছে এই যে এখন যেটা তাদের অ্যাপ্রোচ গুলো আমরা খেয়াল করি আদালতে, ওদের কোর্স অফ অ্যাকশন, তাদের যেটা মনে হচ্ছে, তারা প্রথমে তো এই শেখ হাসিনা একটা রায় দেবে তারা।
শেখ হাসিনা রায় দেবে, ওখানে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামাল আছেন, এই দুজন তাদের হাতে নাই, ইনু ভাই তার হাতে আছে। সম্ভবত এই রায়ের পরের রায়টাই তাকে তারা টার্গেট করতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে, এখন এই যে আচরণগুলা, এগুলা কি কেউ কোনোভাবে করা যায়? যে যেভাবে একটা বয়স্ক মানুষকে যেভাবে তারা আনা নেয়া করে, হাত করা, একদম মুক্তিযোদ্ধার হাতে হাত করা, এই জায়গাগুলা কি কোনোভাবে কোর্টের মাধ্যমে, তো বাইরের কোনো আন্তর্জাতিক আইনের মাধ্যমে এখানে কোনো আচরণের ব্যাপারে কিছু কাজ করার আছে এখানে? কাজ তো করার আছেই। প্রথম হচ্ছে যে এই যে এই ঘটনাগুলো যে চলবে ঘটছে, কিনা? ওনার সাথে যে আচরণগুলো হচ্ছে, একটা হচ্ছে যে একটা হচ্ছে এগুলোর রিপোর্টিং গুলাও তো ঠিকমতো হচ্ছে না। অনেক মানুষ জানেই না যে ওনাদের সাথে কিরকম আচরণ করা হচ্ছে। ওনারা কিন্তু খুব সম্মানিত মানুষ। ঠিক আছে? মানে এই বাংলাদেশে ইভেন যুদ্ধাপরাধীদেরও, যে আপনার আমরা মানে গত ১২ বছরে যা দেখেছি, ইভেন যুদ্ধাপরাধীদেরও যখন বিচার চলছিল, তারাও কিন্তু এই ধরনের আ অপমানজনক বা আপনার হ্যারাসমেন্ট যেটাকে বলে, এই ধরনের কিন্তু কোনো ট্রিটমেন্ট পাননি। আপনার মনে আছে যে একসময় পত্রিকায় খুব লেখালেখি সমালোচনা করা হয়েছিল যে ট্রাইব্যুনালের বিচারকরা আপনার দেলোয়ার হোসেন সাঈদী এবং আরো কয়েকজন জামাতের আসামি, যুদ্ধাপরাধী যারা ছিলেন অভিযুক্ত, তাদেরকে কেন বিশেষ বাহনে করে, তাদের মানে স্বাস্থ্যের উপযোগী বাহনে করে তাদেরকে মানে আরেকটু কমফোর্টের সাথে ট্রাইব্যুনালে আনা নেওয়া করা হতো জেল থেকে। সেটা নিয়েও কিন্তু মিডিয়াতে প্রচুর লেখালেখি হয়েছে, সমালোচনা করেছেন অনেকে। কিন্তু ট্রাইব্যুনাল কিন্তু এই ট্রাইব্যুনাল মানে ওদের হাতেও কোনো হাত করা ছিল না কখনো কিন্তু। কখনো ছিল না। তো এই জায়গাটা কিন্তু হয়েছে। এখন যেটা হচ্ছে, এটা এক ধরনের হ্যারাস করা একটা মানুষকে, খুব সম্মানিত একজন মানুষকে তাকে অপদস্থ করা। এটা হচ্ছে এটা তো মানে আপনার ঠিক না। এবং এই জায়গাগুলো নিয়ে তো আমাদের কথা বলার আছেই। কিন্তু তার চেয়েও যেটা বেশি জরুরি বাড়ি ভাই, যেটা হচ্ছে যে ট্রাইব্যুনালের ভিতরে যা হচ্ছে। আপনি বললেন না যে কয়েকজনের বিরুদ্ধে বিচার হচ্ছে, কয়েকজনের বিরুদ্ধে যারা আছেন দেশে গ্রেফতারকৃত। একটা জিনিস খেয়াল করার আছে যে আপনার প্রসিকিউটররা ঠিক কি ধরনের আ আ প্রসিকিউটরিয়াল ডিসিশন নিচ্ছেন, যে কোন মামলাটা এগিয়ে নিয়ে যাচ্ছেন, কোন মামলাটা আদৌ করছেন না বা মানে রেখে দিয়েছেন একরকম। এটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট একটা বিষয়। যেমন খেয়াল করবেন আপনার অনেকগুলা মামলাতেই মানে যাদের বিরুদ্ধে আরো সিরিয়াস অভিযোগ, তাদের মামলা কিন্তু তারা আছেন, গ্রেফতার আছেন, অভিযুক্ত আছেন, কিন্তু মামলা কিন্তু এগোচ্ছে না। আবার ইনু ভাইয়েরটা এমন একটা মামলা, মানে ওনারটাকে দেখা যাচ্ছে যে একদম ফরমাল চার্জ ইত্যাদি সব ইস্যু করে ফেলল। তো এগুলো একটু দেখার বিষয় আছে। মানে আমি কোন মন্তব্য করব না এটা কেন হচ্ছে, বা মানে আমার নিজের একটা আমি ধারণা আছে। চার্জ গঠন যে ওটা হ্যাঁ, আমি পড়েছি আরকি, যে চার্জটা ফ্রেম করেছেন। ওই হিস্ট্রিগুলো বলা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এগুলো হিস্ট্রি সেই নাই। হিস্ট্রি ওইখান থেকে শুরু হয়েছে বাংলাদেশের স্বাধীনতার পরে। আওয়ামী লীগের এই ডটরে আরম্ভ হয়ে গেছে। এখান হ্যাঁ, থেকে বাংলাদেশটা শুরু, তার এপ্রোচটা। প্লাস হচ্ছে এই যে তিনি খুব টার্গেট হচ্ছেন ওইখান থেকে, এই এদের বিরুদ্ধে উনি একটু উচ্চকণ্ঠ ছিলেন সবসময়, লাউডলি উনি ওদের কথা বলতেন সবসময়। এবং ওই লোকগুলার নেতৃত্বেই এই পুরা প্রসিকিউশন টিমটা, যেমন যাদেরকে বিচারক এখানে আনার, সব কিন্তু ওই 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 জায়গার মানুষ। এর জন্যই দেখেন আমরা আ আ বাড়ি ভাই, এটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন যে যেমন ট্রাইব্যুনালটা যখন গত বছর আপনার আ আ অন্তর্বর্তীকালীন সরকারের সময় ডক্টর ইউনূসের নেতৃত্বে যখন নতুন করে ট্রাইব্যুনালটা আবার কনস্টিটিউট করা হয়, হ্যাঁ? পুনর্গঠন করা হয়। সমস্ত বিচারকদেরকে নতুনভাবে অন্য বিচারকদেরকে নিয়ে আসা হয়। আগে যারা আসামি পক্ষের উকিল ছিলেন তাদেরকে এখন আপনার প্রসিকিউটর বানিয়ে দেওয়া হলো। ঠিক আছে? এখন ও ওই বিতর্কটা বা এই সমালোচনাটা তো ছিলই। ট্রাইব্যুনালের যে আইনগুলা, নতুন যে আইনগুলা করেছে, এটাও তো কোনো পার্লামেন্টে পাস করা আইন না। না, এটা আরেকটা সিরিয়াস ইস্যু। যেমন ধরেন আপনার আইনটা যেমন যেটা হয়, পার্লামেন্ট না থাকতে রাষ্ট্রপতির অধ্যাদেশে আপনার আইন করা যায়, আইন পরিবর্তন করা যায়, সংশোধন করা যায়। ওটুক পর্যন্ত ঠিক আছে। কিন্তু দেখেন সেটার কিন্তু আবার সেই রাষ্ট্রপতির অধ্যাদেশের আইনটাকেও কিন্তু পরবর্তী পার্লামেন্টকে কিন্তু সেটাকে অনুমোদন করতে হবে। করতে হবে। আজকে যে বিচার করে ফেলছে, কাউকে ফাঁসির রায় দিয়ে ফেলল, কারো ক্ষেত্রে হয়তো আ ইভেন শাস্তিও কার্যকর করা হয়ে গেল। এরপরে
পার্লামেন্ট যদি বলে যে আমরা এটা অনুমোদন করলাম না বা আমরা এটা ঠিক হয়নি, তখন এটা একটা ইরিভার্সিবল প্রসেস হয়ে যায়, তাই না? এটা একটা জায়গা। আর ট্রাইব্যুনালের পুনর্গঠন যখন হয় নতুনভাবে এই গত বছর এবং প্রসিকিউটরদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিন্তু প্রচুর সমালোচনা হয়েছে। আপনি একটা খুব ইন্টারেস্টিং কথা বললেন যে ইনু ভাই উনি সবসময় সোচ্চার ছিলেন আপনার জামাত শিবির এবং জামাত শিবিরের রাজনীতির বিপক্ষে, সন্ত্রাসবাদের বিপক্ষে, দেশের সেকুলারিজমের পক্ষে, তারপর ৭১-এর মুক্তিযুদ্ধের পক্ষে। এখন এই কথাগুলা বলাতে কাদের গায়ে লাগে সেটা? হ্যাঁ, উনি যদি বলেও থাকেন, মানে উনি তো বলেছেনই, এটাই তার উনার ইয়ে। কিন্তু এইটাকে একটা অফেন্স হিসাবে যে নিল প্রসিকিউটররা, এখনকার প্রসিকিউটররা, এবং এটাকেই একটা উনার এটার উপরে ভিত্তি করে যেন এটা একটা অপরাধ। আপনি ৭১-এর মুক্তিযুদ্ধের কথা বলা, জামাত শিবিরের ভূমিকার বিরুদ্ধে অবস্থান নেওয়া, এটা বাংলাদেশে অপরাধ হলো কবে থেকে? এটা তো ইতিহাসের সত্য। এটা তো মানে একদম প্রতিষ্ঠিত সত্য। তো তো এই ট্রাইব্যুনালের মানে আমার ইয়েটা হচ্ছে যে মানে ট্রাইব্যুনাল যে ওনাকে ওনাকে যেমন ওনার ফরমাল চার্জের কথা বললেন আপনি। কিন্তু বারবার ওনার জামাত বিরোধী অবস্থানকে তুলে ধরা হয়েছে as if that is a crime. তো এটা বলে কিন্তু ওনারা ওনাদের নিজেদের রাজনৈতিক বায়াসটাকে কিন্তু তুলে ধরলেন। কারণ প্রসিকিউটরদেরকে তো রাজনৈতিক মানে পক্ষপাত মানে শুধু বিচারক না, প্রসিকিউটরদেরকেও কিন্তু রাজনৈতিক পক্ষপাতের ঊর্ধ্বে থাকতে হবে। আর এখানে আরেকটা জিনিস হয়েছে যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নিয়ে কথা হয়েছে আপনার, ঠিক আছে? তারপর যেমন ধরেন এখন যিনি প্রধান কৌঁসুলি, চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালের, উনি কিন্তু উনি তো আগে জামাতের আইনজীবী ছিলেন। সেটা হচ্ছে যে সেটা এক ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যে উনি আসতে পারেন কিনা প্রসিকিউটর হিসাবে, এবং সেটা একটা। তার চেয়েও যেটা গুরুত্বপূর্ণ, ট্রাইব্যুনালের প্রসিকিউটর উনি সহ আরো কয়েকজন আপনার কিন্তু গত বছরের জুলাই মাসে আপনার জুলাই আন্দোলনকারীদের পক্ষে একটা স্পষ্ট অবস্থান নিয়েছিলেন এনারা। ওনারা আন্দোলনকারীদের পক্ষে বিবৃতি দিয়েছেন, আইনি সহায়তা দিয়েছেন, এবং এটা কিন্তু আপনার এটা প্রতিষ্ঠিত, আইনে প্রতিষ্ঠিত যে এটা কিন্তু এক ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি করে। এটার একটা যেমন আপনার গত মাসেই আপনার আন্তর্জাতিক অপরাধ আদালত যেটা আপনার নেদারল্যান্ডসে, ওরা কিন্তু একটা মামলা যেটা আপনার ফিলিপাইন্সের রদ্রিগো দুতের্তের মামলা, ওই মামলাতে আপনারা রদ্রিগো দুতের্তের আইনজীবীরা কিন্তু আইসিসির প্রসিকিউটরের বিরুদ্ধে একই অভিযোগ করলেন যে তোমার তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, যেহেতু তোমার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সেহেতু তোমার এই মামলায় প্রসিকিউটর হওয়া উচিত না। কেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট? কারণ আইসিসি যিনি প্রসিকিউটর করিম খান, উনি কিন্তু অতীতে প্রসিকিউটর হওয়ার আগে দুতের্তের যারা ভিকটিম ফিলিপাইন্সে, সেই ভিকটিমদেরকে কিন্তু উনি রিপ্রেজেন্ট করেছেন, এবং এই কারণে আইসিসি প্রসিকিউটরের বিরুদ্ধে মানে আপনার আদালতে হেগে আপনার এটা করা হয়, চ্যালেঞ্জ করা হয়। এবং যেটা 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 মানে আমাদের জন্য যেটা রেলেভেন্ট সেটা হচ্ছে যে আইসিসির এই 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 দরখাস্তের ভিত্তিতে আইসিসি হেগের ৫ জন বিচারক একদম সর্বসম্মতভাবে একমত হন যে হ্যাঁ, আপনার যিনি প্রসিকিউটর করিম খান, এই গ্রাউন্ডে ওনার আসলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এবং সুতরাং হি শুড বি ডিসকোয়ালিফাইড ফ্রম দিস কেস। ঠিক আছে? এবং অন্য আরেকজন প্রসিকিউটর তখন মামলাটা টেক ওভার করেন। তো আপনি যদি তাজুল ইসলামের কথাটা ধরেন, আমাদের চিফ প্রসিকিউটর, উনিও তো ঠিক একদম হুবহু একই কাজ করেছেন। আপনার উনি আগে মতি ভাইকে সংযুক্ত করি। মতি ভাই, আপনার কোনো প্রশ্ন তৈরি হয়েছে মনে যেটা এখন করা যায়? রায়হান ভাইকে একটা কথা, এই যে ইস্যুটা আপনি বললেন এখন যেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের, এইটা নিয়ে কি আন্তর্জাতিক পর্যায়ে আইনগত কোন চ্যালেঞ্জের জায়গা আছে? এক পাশাপাশি ইনুভাই তো হার্টের সমস্যা আছে, ওনাকে যে এই বয়সে এবং একজন হার্টের রোগী, ওনার তো প্রতি বছরই চেক করাতে সিঙ্গাপুর যেতে হতো। এইগুলাকে আইনগতভাবে কোনো চ্যালেঞ্জ করার জায়গা আছে? অবশ্যই আছে। একটা হচ্ছে যে প্রথম যে চ্যালেঞ্জ যেটা নিয়ে আমরা কাজও করছি এই মুহূর্তে, সেটা হচ্ছে যে আপনার একটা তো প্রথম চ্যালেঞ্জটা আপনাকে করতে হবে ট্রাইব্যুনাল যেখানে, ট্রাইব্যুনালের ভেতরে করতে হবে। এটা একটা মানে আমরা যেটা করতে পারি, আমরা চ্যালেঞ্জ করতে পারি, আমরা ন্যায় বিচার প্রার্থনা করতে পারি। এরপরে তো আসলে আমাদের এর বেশি কিছু করার নেই, অন্তত ট্রাইব্যুনালের ভেতরে। আর আন্তর্জাতিকভাবে আপনি যেটা বললেন, সেখানে আপনার জাতিসংঘের বেশ কিছু ওয়ার্কিং প্যানেল আছে। ওয়ার্কিং গ্রুপগুলোতে আপনার আমরা এটা এই জায়গাগুলো সেখানেও নিয়ে যেতে পারি।
যাতে উনি যদি মানে ইনু ভাই একজন অভিযুক্ত হিসেবে যেন ওনার ন্যূনতম প্রোটেকশনটা পান, স্বাস্থ্যগত প্রোটেকশন। তারপর আপনি যেটা বললেন যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এই বিষয়গুলোতে আপনার তুলে ধরা যায়। তুলে ধরলে যেটা হয় তখন জাতিসংঘ পক্ষ থেকে আপনার বাংলাদেশ সরকারের কাছে বিষয়গুলা নিয়ে লেখা হবে এবং জানতে চাওয়া হবে। এটা একটা। আরেকটা জিনিস করা যায়, এগুলো তো অফিসিয়াল বডি জাতিসংঘ। এর বাইরেও আপনার যত আন্তর্জাতিক যত মানবাধিকার সংগঠন আছেন যারা মানবাধিকার নিয়ে কাজ করেন, ডিউ প্রসেস নিয়ে কাজ করেন, ট্রায়াল অবজারভেশন নিয়ে কাজ করেন, তাদের কাছে তো অবশ্যই লিখে আপনার তাদেরকে সচেতন করা উচিত। কারণ যেটা হচ্ছে এটা হচ্ছে মানে আমাদের নিশ্চিত করতে হবে যে ইনু ভাই যেন ওখানে ন্যায় বিচার পান। উনি যেন মিসক্যারেজ অফ জাস্টিস এর শিকার না হন। এটা করার জন্য কিন্তু মানে আপনার আমাদের প্রতিটা কাজ করতে হবে। মানে কোনো কিছু বাদ রাখা যাবে না। আপনার এটা উদ্যোগটা নেওয়া হয়েছে না নেওয়া হবে? কিছু উদ্যোগ নেওয়া হয়েছে এবং কিছু উদ্যোগ আমি জানি যে অনেকে এটা নিয়ে এখন কাজ করছেন এবং চিন্তাও করছেন। আমি শিওর যে আগামী কয়েকদিনে আরো অনেকে এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন। এবং তাদের পক্ষে কি বাংলাদেশের ট্রাইব্যুনালকে কোনো চিঠি দেওয়া হয়েছে বা কোনো এখন পর্যন্ত কোনো ট্রাইব্যুনাল পর্যন্ত কোনো চিঠি যায়নি। ঠিক আছে? মানে আন্তর্জাতিক কোনো মানে আমার জানা মতে যায়নি। ধরেন কোনো আন্তর্জাতিক কোনো মানবাধিকার সংগঠন ইনু ভাইয়ের ব্যাপারে দেননি। কিন্তু যেমন কদিন আগে আপনার ৬ টা মানবাধিকার সংগঠন এমনি ঢালাও একটা বক্তব্য করেন। কিন্তু সেখানে আলাদাভাবে ইনু ভাইয়ের বিষয়টা তুলে ধরেননি তারা। এটা বেশ হ্যাঁ, শুধু বলেছেন যে তারা অনেক কিছুর মাঝখানে আপনার শুধু একটা ছোট্ট লাইন যুক্ত করেছেন যে এই বিচারটা যেন আপনার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী হয়। জাস্ট একটু কথা। কিন্তু ওইটা ক্লিয়ার করেননি যে তাদের কনসার্নটা কোন জায়গায়। সে ৬ টা সংগঠন আন্তর্জাতিক সংগঠন কিন্তু তারা বলেননি যে তাদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মানে সুরক্ষিত হচ্ছে কিনা এটা নিয়ে তাদের কনসার্নটা তো আগে ব্যাখ্যা করতে হবে। ওইটা কিন্তু তারা কিছু মানে স্পেল আউট করেননি। এই জায়গাটাতে একটা ইয়ে ছিল। ইনু ভাই যে স্বাস্থ্যের বিষয়টা আনলেন যেটা, এটা ধরেন কয়েকদিন আগে এই যে আর্মি অফিসার যাদেরকে আনা হলো, তখন আমাদের মিডিয়ার অনেক লিমিটেশন আছে যেটা ওখানে বলা হয়েছে এবং লেখা হয়েছে মানে শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন মেনে আনা হয়েছে। আরে বাবা, বাংলাদেশে সারা পৃথিবীতে পুলিশ কারো তো সব এসি, প্রিজন মেনে সব এসি, সবগুলোই হওয়া উচিত সেটা। আমাদের এই যে ইনু ভাইদের যে করতে কারাগার থেকে যে ইয়াতে আনা হয় যে প্রিজন মেনে যে জামে পড়ে থাকে, তার মতো একটা বয়স্ক লোক ওইখানেই তো অসুস্থ হয়ে যাবেন, ওইটার ভেতরেই অসুস্থ হয়ে যাবেন। ওটা তো একটা টিনের বাক্সের মতো আপনারা ছবি দেখেছেন তাই না? টিনের বাক্সের মতো ওখানে কোন চেয়ার গুলাও সব মানে মেটালিক সব ধাতব কতগুলা চেয়ার থাকে, বেঞ্চের মতো পাতা থাকে এবং কোনো বাইরের কিছু দেখা যায় না, শুধু একটা ঘুলঘুলি টাইপের থাকে। ঠিক আছে? ওটা দিয়ে হয়তো একটু বাতাস আসে। এই হচ্ছে খুবই মানবেতর একটা পরিস্থিতি। এটা এটা শুধু না আমাকে ওই যে যারা এই হাজতে ইয়াতে এই লোকগুলাকে যখন ইয়াতে আনা ট্রাইব্যুনালে আনা হয়, কোর্টে উঠানোর আগে পর্যন্ত যে জায়গাটা এদেরকে রাখা হয়, এদের খুবই অস্বাস্থ্যকর একটা পরিবেশ। তার মধ্যে একটা বয়স্ক লোক এমনি তো কোলাপস করতে পারে। একদম। যেমন আপনারা মনে হয় ওটাও খেয়াল করেছেন যে মানে শুধু যে ইনু ভাই তা তো না। আপনার আপনার শাহরিয়ার কবির উনাকে আদালতে নেওয়া হলো। উনার কিন্তু উনি কিন্তু অনেক ধরনের স্বাস্থ্যগত জটিলতা উনার আছে। বিশেষ করে দাঁড়ানোর ব্যাপারে উনার সাপোর্ট লাগে। উনি শুধু কোর্ট বিল্ডিং এ উনি শুধু একটা হুইল চেয়ার চেয়েছিলেন। যে আমাকে এটলিস্ট হুইল চেয়ারে করে অ্যা অ্যা মানে ওই সিঁড়ি টাওয়া এইসব থেকে ওনাকে যেন একটু মানে ওনাকে যেন এখান থেকে কিছুটা রিলিফ দেওয়া হয়। কোর্ট কিন্তু ওনাকে সেটাও গ্র্যান্ট করেনি। এটা কিন্তু ওনার পক্ষ থেকে ওনার আইনজীবীরা একদম লিখিতভাবে এটা কিন্তু দরখাস্ত করে মানে এ আবেদন করেছিল। এখন পর্যন্ত বাংলাদেশের আদালত চিন্তা করেন, বাইরের তো যেকোনো ভবন বানানোর সময় হুইল চেয়ার অ্যাক্সেস এরিয়া ওইভাবে বানানো হয়। এই পুরনো ভবন এটা সিঁড়ি বেয়ে উঠানামা কিন্তু সবসময় কিন্তু করতে হয় কিন্তু হুইল চেয়ার। ওই যে আমার মনে আছে ইয়াতে গোলাম আজমে হুইল চেয়ার তুলে নেওয়া হয়েছে, কয়েকজন ধরতো, মানে হুইল একদম। চেয়ার ইয়ে নাই সেটা। এবং সেটা আদালত কিন্তু গ্র্যান্ট করেছে। মানে মানে এটলিস্ট উনি তো হুইল চেয়ারটা তুলে নিয়েও উনাকে তো মানে অ্যালাও করা হয়েছে হুইল চেয়ারে করে চলাফেরা। আজকে শাহরিয়ার কবির ভাইয়ের মতো মানুষ, তারপরে ইনু ভাইদের মতো মানুষ উনাদেরকে মানে একদম মানে
অপদস্থ করা হচ্ছে, এবং এটা তো শুধু অপদস্থ না, ওনাদের জন্য তো এটা শারীরিকভাবেও তো এটা একটা টর্চার, তাই না? যেমন শাহরিয়ার ভাইয়ের কথা আপনি যেটা বললেন, আমি একটু বলি যে মতি ভাই যেহেতু বললেন, জিজ্ঞেস করলেন আন্তর্জাতিকভাবে কি করা হচ্ছে। যেমন আমার যতটুকু জানি আমি, শাহরিয়ার ভাইয়েরটা কিন্তু আপনার ইউএন ওয়ার্কিং গ্রুপ একটা আছে জাতিসংঘের, সেই ওয়ার্কিং গ্রুপ অন ওটাকে বলে আরবিট্রারি ডিটেনশন, এটার উপর সেই ওয়ার্কিং গ্রুপে কিন্তু গত বছরই কিন্তু জরুরি ভিত্তিতে কিন্তু আবেদন করা হয়েছিল, এবং সেই ওয়ার্কিং গ্রুপের পক্ষ থেকে ওরা কিন্তু ইউনূস সরকারের কাছে কিন্তু সরাসরি তাদের উদ্বেগটা জানিয়েছে, কিন্তু তাতেও খুব বেশি কিছু মানে পরিবর্তন হয়েছে। মোটিভের কাছে ওনারা কি করছে এটা জানার চেষ্টা করব, কিন্তু এই উদ্যোগগুলা বাইরের উদ্যোগগুলো যে কাজ করছে, সর্বশেষ এটা প্রমাণ কিন্তু এই যে আর্মি যে বলা হচ্ছে অর্ধেক চলে যাচ্ছে বেরাকে, এটা কিন্তু বাইরে থেকে একটা প্রসঙ্গ আসছে। গাজায় যে জাতিসংঘ বাহিনী যেটা যাবে, ওইখানে বাংলাদেশ আর্মিকে এলাও করা হয়নি, এবং আর্মির গত 1 বছরে নানা কিছু কিন্তু ওইখানে জমা হয়েছে, ওখান থেকে তাদের একটা বক্তব্য এসছে এবং এটা উল্টো করা শুরু হয়েছে। শারীর মোটিভেটে কি করছেন বাইরে? আমাদের এই যে কর্মকাণ্ডটা হচ্ছে, জাসদ তো ইউকেতে এবং ইউরোপে একটা স্মল গ্রুপ পার, তারপরে আমরা এখন পর্যন্ত যে কর্মকাণ্ড, যেটা রায়হান ভাই একটা সেমিনারে আসছিলেন, আমরা চেষ্টা করতেছি বিভিন্ন ক্যাম্পেইন গ্রুপ এবং পলিটিক্যাল পার্টিগুলোকে ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্মে নিয়ে আসতে। কারণ লড়াইটা তো কঠিন লড়াই, এখানে ঐক্যবদ্ধ ইউনিটি ছাড়া সম্ভব নয়। তো আমরা এই ফ্যাসিলিটি করতেছি বিভিন্ন ক্যাম্পেইন গ্রুপকে, কাজ চলতেছে, এটা পজিটিভ, ভেরি পজিটিভ। পাশাপাশি ওই যে ইউরোপিয়ান বিভিন্ন মেকানিজমে সবসময় লেখালেখি, এই লাস্ট যে ক্যাম্পেইনটা 28 অক্টোবরে আমি শুরু করেছিলাম, যেটা বললাম এখন বন্ধ চলমান আছে, এটা নিয়ে তো ইউরোপের পলিটিশিয়ান 50 to 55 পলিটিক্যাল পার্টি এবং এমপি এমএপি সবার কাছে গেছে, মানবাধিকার সংগঠনগুলা গেছে, এই ক্যাম্পেইনটা এখনো চলমান। তো রিসেন্টলি আমি বললাম গতকালকে থেকে প্রেসে স্টার্ট করছি, তো হোপফুলি যেন ইউরোপিয়ান আরে পলিটিশিয়ানরা যদি গভর্নমেন্ট অ্যাটেনশন দেয় তাহলে সম্ভাবনা আছে। এর মধ্যে আমাকে ওই দেওয়ান গৌস সুলতান ফ্রিডম ফাইটার, উনি আমাকে গত রাত্রেই বললেন উনি কিভাবে একজন ইন্ডিয়ান পলিটিশিয়ানের কাছ থেকে জানতে পারছেন লাস্ট মান্থে নাকি 5 জন এমপি ব্রিটিশ পার্লামেন্টের অ্যাওয়ারিং যেন বাংলাদেশের ব্যাপারে একটা স্টেটমেন্ট করেছে। তো ঘোষ ভাই ওইটা উনাদের নাম আনতেছেন, উনাদের শরণাপন্ন হব। পাশাপাশি আমরা আরেকটা কৌশল নিয়েছি, আমরা যেসব এরিয়াতে থাকি, যেমন আমি সাউথহ্যাম্পটন থাকি, ব্রাইটনে থাকি, অন্তত আমরা কনভিন্স করবো অন্যান্যদেরকে বা জাসদের যারা যে এরিয়াতে আছে প্রত্যেক এমপির কাছে প্রথমে এই পিটিশনটা সাবমিট করা। ওয়ান্স এই জাসদের সবাই যারা অন্তত 10-15টা এমপির কাছে যদি সাবমিট করতে পারি, তারপরে আমরা এই টোটাল পিটিশনটা নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর কাছে, ব্রিটিশ ফরেন সেক্রেটারির কাছে একটা স্মারকলিপি দেব। তো আমাদের আছে লিগ্যাল সাইডে তো এখন ডক্টর রায়হান রশিদ সাহেব, উনি তো এই ব্যাপারে ভেরি এক্সপার্ট, এবং ওনারা তো এই টিমের মধ্যে ইনুভাইয়ের টিমের সাথে অফিসিয়ালি সংযুক্ত, যার জন্য লিগ্যাল সাইডটা ওনারাই অ্যাডভাইস করবেন। ওইটা খুব গুরুত্বপূর্ণ। আর লিগ্যাল সাইডটা ওনারা অ্যাডভাইস করবেন কিভাবে প্রেসার বিল্ড আপ করা যায়, ঐক্যবদ্ধ আন্দোলন ইত্যাদির ব্যাপারে পলিটিক্যাল উইংটায় আমরা কাজ করব। একটু যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশ পর্যন্ত যাতে যায় সেই চেষ্টাটা থাকা দরকার। আমরা রায়হান, আপনি যে এটা ইয়েতে ছিলেন, ছেদ পড়ছে আপনার যে ইয়েতে, সেটা আপনি আবার রিকভার করতে পারেন। আচ্ছা, ধন্যবাদ। একটা জিনিস আপনারা খেয়াল করেছেন মনে হয় যে যেই কারণে আমরা ইনু ভাইয়ের পক্ষ থেকে ওনার টিমের আমাদের কিছু উদ্বেগের জায়গা আছে, খুব যে উনি যে আপনার যে কারণে আমরা উদ্বিগ্ন, একটা হচ্ছে যে আপনি খেয়াল করেছেন গত বছর
এবং এরপরেও এই বছরও বেশ কয়েকবার আপনার যে আইন উপদেষ্টা আসিফ নজরুল, উনি কিন্তু ওনার বেশ কিছু বক্তব্যে উনি কিন্তু এরকমও বলে ফেলেছেন যে আগামী অত তারিখের মধ্যে আমরা এতগুলো মামলার রায় বের করে ফেলবো। এই টাইপের কথা বলছেন। দেখেন এটা খুব দুশ্চিন্তার কথা। মানে এটা খুবই ওয়ারিং এই কারণে যে এটার মাধ্যমে উনি আসলে কি বলতে চাইলেন? বিচার তো হচ্ছে ট্রাইব্যুনালে আর উনি তো হচ্ছে নির্বাহী বিভাগের মানুষ। উনি যখন এটা বলেন তার মানে এ এটা এটা এক ধরনের চাপ তৈরি করে বা এটা এক ধরনের বিচারটা যে আসলে ইনফ্লুয়েন্সড হচ্ছে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়। ঠিক আছে? আবার কদিন আগেও আপনি দেখবেন এটা তো মাস ১.৫ বা মাস ২ আগে আপনার চিফ প্রসিকিউটর যিনি উনি এক সভায় যে পাবলিক মিটিং এ উনি যেয়ে বললেন যে, "আমরা আ খুব তাড়াহুড়া করতে হচ্ছে আমাদের খুব" আ উনি ওনার অনেক কথা বলেন, অনেক ধরনের প্রতিবন্ধকতার কথা বলেন। সাথে বলেন যে, "আমাদের চ্যালেঞ্জ, আমাদের খুব তাড়াহুড়া করতে হবে।" আমার কথা হচ্ছে তাড়াহুড়ার ব্যাপার আসতেছে কেন? এখন আপনার এই একটা কথা আছে আইনে যেটা হচ্ছে যে, "জাস্টিস হারিড ইজ জাস্টিস বারিড।" ঠিক আছে? তো এখানে তো আইন তো মামলা তো তার নিজস্ব গতিতে আগাবে। কোন ধরনের ইনফ্লুয়েন্স ছাড়া, কোন ধরনের চাপ ছাড়া। এখানে তো তাড়াহুড়ার বিষয়টাও আপনার অপ্রাসঙ্গিক। এটা তো হওয়ার কথা না। আর কোন আইন উপদেষ্টারও কিন্তু বলে দেওয়ার কথা না যে জানারই কথা না যে কবের মধ্যে রায় হয়ে যাবে। কোর্টের ক্যালেন্ডার তো উনি ঠিক করবেন না। না? একটা বিচারের ক্যালেন্ডার। তো এই জায়গাগুলো নিয়ে কিন্তু আমাদের উদ্বেগের জায়গা আছে। ঠিক আছে? এখন যেমন আরো কিছু জিনিস আছে যেমন ধরেন আমরা খেয়াল করেছি এটা ইন জেনারেল ইনুভাইয়ের কেসের ক্ষেত্রেও দেখলাম। আপনার যখন কেউ অভিযুক্ত হন এটা কিন্তু উনার অধিকার যে উনার বিরুদ্ধে কি অভিযোগ আছে এটার দলিল, দস্তাবেজ, কাগজপত্র, তথ্য প্রমাণ কিছু কিন্তু উনাকে সময় মতো পূর্ণাঙ্গভাবে দিতে হবে। যাতে উনি নিজের ডিফেন্সটা তৈরি করতে পারেন বা দেখতে পারেন উনার বিরুদ্ধে অভিযোগগুলা কি, তথ্য প্রমাণ কি। তো আমাদের এটা নিয়েও এটা আমরা লক্ষ্য করেছি এটা ঠিকভাবে হচ্ছে না। আ আমরা এটা চেষ্টা করেছি অলরেডি ট্রাইব্যুনালে তুলে ধরতে। আমরা ভবিষ্যতে আরো তুলে ধরবো আ এই জায়গাগুলা। কারণ এটা তো ফান্ডামেন্টাল। আপনি একটা মানুষের তো তার জানার অধিকার আছে তার বিরুদ্ধে অভিযোগ কি। আর শুধু অভিযোগ জানলে তো হবে না, তার বিরুদ্ধে কি তথ্য প্রমাণ আছে। কারণ উনিই যদি না জানেন, আ এবার সেটা জানাটা ওনার অধিকার। ওনার নিযুক্ত, ওনার মনোনীত আইনজীবীর সাথে সেই তথ্য প্রমাণে আপনার পেজ বাই পেজ যাওয়ার অধিকার আছে ওনাকে। এবং ওনাকে সেই আনফিল্টার্ড অ্যাক্সেস টা তো দিতে হবে। এটা জরুরি। এবং সেটা যেন সুরক্ষা পায় মামলার প্রতিটা পর্যায়ে। সেটা কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে। এই একটা জায়গা। এই অ্যাক্সেস কি দেয়া হচ্ছে ওনাকে? আ এটা এটা নিয়ে আমরা একটা দরখাস্ত করি উনার টিমের পক্ষ থেকে। এবং আমরা আ এ জেলের ভিতরে উনি যেন পূর্ণ অ্যাক্সেস পান সেই দরখাস্তটা করি। এবং সাথে আমরা এটাও দরখাস্ত করি যে আপনার আ উনার বিরুদ্ধে যেই অডিও এভিডেন্স বা যেসব জিনিস উনার কিছু কল রেকর্ডের তারা উদ্ধৃতি করেছে, সেসব এখন আপনার এসব অডিও ভিজুয়াল এভিডেন্স তো আ আপনাকে তো ইনুভাইকে তো বাজিয়ে শোনাতে পারতে হবে আমাদের। তাই না? এবং সেটার জন্য আপনাকে কিন্তু জেলের ভিতরেও কিন্তু ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যেতে হবে। যাতে আপনি এটা বাজিয়ে বা দেখিয়ে দেখাতে পারেন ল্যাপটপ বা মোবাইল ফোন। আ আনফরচুনেটলি আমাদের আ আ যারা ঢাকায় যে আইনজীবীরা আছেন ইনু ভাইয়ের সাথে ইনু ভাইয়ের এই মামলায় কাজ করছেন। উনারা ট্রাইব্যুনাল উনাদেরকে পারমিশন দেন যে ৩ দিন দেখা করতে পারবেন। একটা সময় বেঁধে দেন। আ কিন্তু যে প্রিভিলেজড অ্যাক্সেস টা সেটা কিন্তু পূর্ণাঙ্গ ছিল না। ওটা একটা ফ্লড অ্যাক্সেস ছিল এবং উনাদেরকে আ কোনো ডিভাইস নিয়ে যেতে দেওয়া হয়নি। তাহলে এখন ইনু ভাইয়ের বিরুদ্ধে ধরেন আমি জাস্ট ফর এক্সাম্পল ইনু ভাই না। যে কারো বিরুদ্ধে ধরেন কোনো একটা বলল যে তোমার বিরুদ্ধে তো এরকম একটা ভিডিও আছে বা অডিও আছে বা ওরকম একটা ফোন রেকর্ড আছে হাইপোথেটিক্যালি। আপনি তো তাকে তো বাজিয়ে শোনাতে পারতে হবে। যাতে উনি নিজে শুনে বলতে পারে যে এই কথাটা আমার কি আমার না। এটা কিন্তু উনার কোনো সুযোগই উনি পাচ্ছেন না এই জায়গাটায়। তো এটা নিয়ে আমরা আদালতে ট্রাইব্যুনালে এটাকে আ স্পেসিফিক্যালি বলি। আ আ মানে আপনার প্রার্থনা করি যাতে আপনার উনাকে অডিও ভিজুয়াল আইটেম গুলা যাতে উনাদেরকে বাজিয়ে শোনা যায় এবং সেজন্য যেন ডিভাইস অ্যালাও করা হয়। তো আ আ আ ট্রাইব্যুনাল আনফরচুনেটলি সেটা আমাদেরকে গ্র্যান্ট করেন নাই। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে আমাদেরকে কাজ করতে হচ্ছে আরকি। যে আমি জাস্ট আপনাকে উদাহরণ হিসেবে দিলাম আরকি। আ চিন্তা করেন এখানে ধরেন শেখ হাসিনা যেহেতু আত্মসমর্পণ করেন নাই, তিনি আইনজীবী ইয়ে করতে পারেন নাই। ইনি কাস্টডিতে আছেন, উনার আইনজীবী আছে, কিন্তু আইনজীবী অ্যাক্সেসটা প্রপারলি হচ্ছে না সেটা। মানে এখানে ওই যে রায় তো ঠিক করা আছে। আপনি কতক্ষণ কিভাবে আটকাবেন সেটা?
একটা যেমন ধরেন আপনার আমাদের ট্রাইব্যুনালের আইনের ২ টা দিক আছে। আমাদের ট্রাইব্যুনালটা পরিচালিত হয় আপনার ২ টা ডকুমেন্ট দ্বারা, ২ টা লিগ্যাল ইন্সট্রুমেন্ট দ্বারা। একটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট ওটা। আর আরেকটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ রুলস অফ প্রসিডিউর, এই ট্রাইব্যুনালের কার্যবিধি। এটা হচ্ছে আরেকটা। এই ২ টা সম্মিলিতভাবে ঠিক করে যে আপনি আপনার মামলাগুলা কিভাবে এগোবে। আপনার এই ২ টা মিলে কিন্তু আপনার একটা জিনিস কিন্তু খুব ক্লিয়ারলি বলা আছে। আ মানে কোনো অভিযুক্ত তার যদি নিজের আইনজীবী না থাকে, ট্রাইব্যুনাল তাকে তার জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী একজনকে দেওয়া হবে। আপনারা এটা তো এখন মিডিয়ার মাধ্যমে আপনারা জানেন সবাই। যেটা হচ্ছে অ্যা ১ম এ ট্রাইব্যুনাল এমন একজন আইনজীবীকে নিযুক্ত করলেন আপনার শেখ হাসিনার মামলায়, যে আইনজীবী নিজেই আ মানে একদম পাবলিকলি শেখ হাসিনার ফাঁসি চেয়েছেন জুলাই মাসে, এবং এরপরে তো মানে উনি তো খুব বায়াসড আইনজীবী। অ্যাজ অ্যান আইনজীবী হিসেবে উনি তো খুবই বায়াসড। হ্যাঁ? মানে সে আইনজীবী তো ধরেই নিয়েছেন যে উনার মক্কেল যিনি হবেন শেখ হাসিনা, উনি তো তার তো ফাঁসি চান উনি। উনি শেখ হাসিনার মামলা ডিফেন্ড করবেন কি? পরে এটা নিয়ে যখন প্রচুর লেখালেখি ইদানিং বিতর্ক একটা হলো। ছবি এখন অনলাইনে আছে। একজন বিচারক, এই ট্রাইব্যুনালের বিচারক একটা মিছিলে ছিলেন। তিনি এখন বিচারক কিন্তু। শেখ হাসিনা এটা বিরুদ্ধে এটাও আমার আন্দোলনে চোখে পড়েছে। এটাও আমার চোখে মিছিলে পড়েছে। আচ্ছা, ছিলেন। এখন যেটা হচ্ছে যে আপনার আ এরপরে যেটা যে আমি উনার সে মানে শেখ হাসিনার মামলাটাতে আসি। এরপরে অনেক বিতর্কের মুখে ১ম রাষ্ট্রনিযুক্ত আইনজীবীকে বাদ দেওয়া হয়। এরপরে আরেকজনকে দেওয়া হয়। এখন আপনি কিন্তু একটা জিনিস মানে মাথায় রাখবেন। আমাদের দেশের এই যে আইনজীবীরা আ আ মানে এমনকি বিশ্ববিদ্যালয়গুলাতেও এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্টটা যেটা, এটা কিন্তু পড়ানোই হয় না বিশ্ববিদ্যালয়গুলাতে। এবং আমাদের দেশে পুরা বাংলাদেশে হাতে গোনা কয়েকজন আইনজীবী আছে যাদের এই এরিয়াটাতে বা এই ট্রাইব্যুনালটার ব্যাপারে, ট্রাইব্যুনালের আইনটার ব্যাপারে আপনার স্পেশালাইজেশন আছে বা যাদের এটা প্র্যাকটিসের অভিজ্ঞতা আছে। এখন আপনি কিন্তু শুধু আপনার ফৌজদারি অপরাধের মামলায় অভিজ্ঞতা আছে এমনকি দিলে সাধারণ ক্রিমিনাল মামলার অভিজ্ঞতা, তাকে দিয়েও কিন্তু আপনার মানে ঠিক মূল উদ্দেশ্যটা সাধিত হবে না। আপনাকে এই এরিয়ার একজন মানে এক্সপার্টিস থাকা, অভিজ্ঞতা থাকা মানুষ লাগবে। এখন দেখেন ট্রাইব্যুনাল এরপরে আ রাষ্ট্রনিযুক্ত যে ২য় আইনজীবীটা দিলেন, আমরা কিন্তু শেখ হাসিনার মামলায় কিছু ভিডিও দেখলাম যেগুলা লাইভ স্ট্রিম করা হয়েছে। সেগুলা কিন্তু উনার কথাবার্তা শুনে কিন্তু আমাদের মনে হয় নাই উনার সেই অ্যা দক্ষতা, অভিজ্ঞতা বা নলেজ আছে এই এরিয়ার, এই ট্রাইব্যুনালের ব্যাপারেও। এবং শুধু তাই না, উনার তো অনেক কথাতে আমাদের এক পর্যায়ে আমরা অনেকে এটা নিয়ে আপনার বিভিন্ন জায়গায় অনেকে তো এই প্রশ্ন করেছেন যে উনি কি শেখ হাসিনাকে ডিফেন্ড করছেন? মানে উনি কি পক্ষের আইনজীবী নাকি বিপক্ষের আইনজীবী? সেটা উনার কথাবার্তা থেকে বোঝা যায় না। তো এরকম জায়গায় দেখেন ট্রাইব্যুনালের আইনে কিন্তু স্পষ্টভাবে বলা আছে, বিশেষ করে রুলস অফ প্রসিডিউর এ বলা আছে যে একজন অভিযুক্ত, এটা তার মানে ন্যূনতম অধিকার যে তার নিজের নিযুক্ত আইনজীবী দ্বারা সে ডিফেন্ডেড হবে। এবং উইথআউট দ্যাট ডিফেন্স তাকে আপনার অভিযুক্ত করা যাবে না। তার মামলা তো করাই যাবে না, তাকে শাস্তিও দেওয়া যাবে না। তো এখন সেটার কি হলো? সেই আইনটার কি হলো? হ্যাঁ? মানে মানে যে একটা বটম লাইন তো ছিল। সেই বটম লাইনটার কিন্তু আমরা গিয়ে দেখছি না। এখন ধরেন ট্রাইব্যুনাল যখন শেখ হাসিনার মামলায় আপনার ২ জন রাষ্ট্রনিযুক্ত আ একজন পরে আরেকজনকে দিল আইনজীবীকে। এখানে উনার মামলা আ লড়ার মতো তো মানুষ আরো অনেকে ছিলেন। বা আ যেমন আমি জানি যে অ্যাডভোকেট জেরাই খান পান্না, উনি কিন্তু ট্রাইব্যুনালে দাঁড়িয়ে উনি কিন্তু আ অনুমতি চেয়েছিলেন যে আমাকে দেওয়া হোক। উনি কিন্তু ট্রাইব্যুনালে দাঁড়িয়ে আবেদন করেছিল যে আপনারা এরকম যাকে তাকে না দিয়ে আপনারা আ উনাকে যেন দেওয়া হয়, এবং ট্রাইব্যুনাল কিন্তু সেটা মঞ্জুর করে নাই। ঠিক আছে? উনারা এমন ২ জন আইনজীবীকে দিলেন যার মধ্যে একজন তো শেখ হাসিনার আপনার ফাঁসিই চায়। আরেকজন মানে বোঝাই যায় না তার কথাবার্তা থেকে যে উনি কি শেখ হাসিনাকে আসলে ডিফেন্ড করছেন নাকি প্রসিকিউট করছেন। তো এই এটাও তো এই একটা জায় অডিও একটা বেরিয়েছে। বিচারকের সঙ্গে কথা হচ্ছে। বিচারক তাকে জিজ্ঞেস করছেন, আপনি কিভাবে তাকে নিঃশর্ত চাইলেন? তো উনি বলছেন যে, আমি যদি এইভাবে না বলি তাহলে তো আমাকে হাসাহাসি করবে। মানে সেও বিচারককে এইভাবে বলছে। মানে একটা খুব তামাশার একটা জায়গায় চলে গেছে। ঠিক আছে? আচ্ছা রায়হান, আমি একটু তাহলে জানার তো এটাকে যে পলিটিক্যাল ভাষায় যেটা ক্যাঙ্গারু আদালত বলা হচ্ছে, এটা কি রিয়েল আইসিটি?
না এই ক্যাঙ্গারু আদালতে? আমি মতিউর ভাই, আমি এই বিষয়ে মন্তব্য করতে পারছি না। আচ্ছা, মন্তব্য করতে পারছি না যেহেতু আমি ওনার লিগ্যাল টিমের একজন রায়হান, সদস্য আমি নই। আপনারা যারা বাইরে থেকে কাজ করছেন, আপনাদের কি ফিজিক্যালি যেতে পারবেন ট্রাইব্যুনালে, না প্ল্যান কি আপনাদের? এখন এটা এটা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। এটা শুধু ট্রাইব্যুনালের মামলাগুলোর ক্ষেত্রে না। আমি বাংলাদেশে গত ১ বছরে আপনারা জানেন যে আপনার কোনো অভিযুক্তকে যারা ইভেন রিপ্রেজেন্ট করতে যাচ্ছেন, অভিযুক্তরা তো আদালত ভবনে মারধরের শিকার হয়েছে, এরকম শত, শত ঘটনা আছে। ঠিক আছে? মানে এমনও আছে যে মারধরের ফলে আপনার মুমূর্ষু হয়ে গেছে অভিযুক্ত, যাকে মানে আদালতে নেওয়া হচ্ছে। শুধু ওনারাই আক্রান্ত হচ্ছেন তা না কিন্তু। আপনার আইনজীবী যারা ওনাদের পাশে দাঁড়াবেন, তারা পর্যন্ত কিন্তু আক্রান্ত হচ্ছেন। ঠিক আছে? এই হচ্ছে সিচুয়েশন। এই যে আপনি গত সপ্তাহে দেখবেন যে আপনার কোনো একটা মামলায় আপনার আ আ ইভেন সাংবাদিকরা এটা নিয়ে রিপোর্ট করবেন, প্রশ্ন করতে গেছেন, জানতে গেছেন। ওনাদেরকে আ আইনজীবীরা হামলা করেছে তাদের। আইনজীবীরা হামলা করলেন এবং সেই ওই যে আদালতে ভবনে এটা হয়েছে, সেই আদালতের জাজরাও সে আক্রমণকারীদের পক্ষ নিয়ে আপনারা আপনার কি এই ব্যাপারে কি ব্রিটিশ গভর্নমেন্ট, ব্রিটিশ হাই কমিশনের কোন হেল্প নিয়ে যেতে পারেন ওদের থিওরি নিরাপত্তায়? থিওরিটিক্যালি যাওয়া যায় কিন্তু এই চ্যালেঞ্জটা রয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা চ্যালেঞ্জ। বিশেষ করে আমি আমাদের সহকর্মী যারা, আমাদের টিমের যারা মানে অন দ্য গ্রাউন্ড, মানে আপনার ঢাকায় থেকে আদালতে ইনু ভাইয়ের মামলায় যারা যাচ্ছেন, মানে মানে হ্যাটস অফ টু দেম। উনারা কিন্তু অসম সাহসের পরিচয় দিচ্ছেন। উনারা নিজেদের নিরাপত্তা সবকিছুকে হুমকির মুখে রেখে কিন্তু উনারা এই কাজটা করছেন। এবং মানে উনাদের প্রতি আমার শ্রদ্ধা জানানোর মানে ভাষা নাই। মানে এটা আ যে কাজটা করছেন এবং উনাদের মতো বাংলাদেশে সাহসী আইনজীবী আরো অনেক আছেন। ঠিক আছে? আর আমরা দূর থেকে যে কাজটা করতে পারছি, আ আ মানে যেমন আমার যেহেতু এই এরিয়াতে কাজ করার কিছু অভিজ্ঞতা আছে। ঠিক আছে? আমরা যে কারণে এখন তো যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো। আপনার কমিউনিকেশন, ইলেকট্রনিক কমিউনিকেশন এ করা যায় আপনার বিভিন্নভাবে। তো আমরা এট লিস্ট খুব ক্লোজলি মনিটর করে ওনাদেরকে শুধু পরামর্শ দেওয়া না, অনেক সময় তো মানে সাথে আছি, পাশে আছি, যে এটাও তো সাহস দেওয়াটাও তো একটা বড় ব্যাপার। একটু করতে পারছি আমরা এই কাজগুলা। কিন্তু আ মানে এটা একটা ওপেন কোয়েশ্চেন। আমরা ইভেন কোনো ও আ এমবাসি বা কোনো কিছুর সহায়তা নিয়ে যেতে পারি কিনা, এটা তো আসলে ট্রাই করা হয় নাই। কিন্তু এটা মানে আমরা জানি না কি হবে এটা। খুবই ভালো হতো আমরা যদি আ মানে আজকে যদি আপনার সবাই যদি আমরা ওখানে মানে নির্ভয়ে অ্যা আপনার এই মামলাগুলাতে আমাদের যাদেরকে আমরা রিপ্রেজেন্ট করছি তাদের পাশে দাঁড়াতে পারতাম। কারণ আরেকটা এটা কিন্তু বিষয় আছে, বাংলাদেশের আইনে আপনি আদালতে যেতে পারবেন কিনা আপনি? ও আচ্ছা, আদালতে সেটা আমি পারি। কারণ আমি বাংলাদেশের মানে বাংলাদেশের আইনটা হচ্ছে, বার কাউন্সিলের আইনটা হচ্ছে যে আপনি বাংলাদেশের আদালতে দাঁড়াতে হলে আপনার বাংলাদেশের বার কাউন্সিলে নিবন্ধিত আইনজীবী হতে হয়। ওটা আমি আছি এবং আমাদের টিমের প্রত্যেকেই আসলে আছেন। তাহলে তো আপনি আপনি ব্রিটিশ হাই কমিশনের কনসুলার সাপোর্ট আপনি পাবেন তাহলে। কনসুলার সাপোর্টের ব্যাপারে এখানে আপনার আ বারি ভাই একটা বিষয় আছে। আপনার যদি দ্বৈত নাগরিকত্ব থাকে, বাংলাদেশের সাথে আরেকটা দেশের বা আরো একটা দেশের হয়, আপনি যদি এরকম ঘটনা ঘটেছে, ইনফেক্ট কয়েকটা ঘটনা ঘটেছে এবং আমরা তখন এটা এক্সপ্লোর করার সুযোগ পেয়েছি গত বছর। যে কোনো একজন দ্বৈত নাগরিকত্ব আছে এমন কেউ বাংলাদেশে যে আপনার আক্রমণ, হ্যারাসমেন্ট এর শিকার হচ্ছেন। তখন কিন্তু উনি তার নিজের দেশের কনসুলার সাপোর্ট চেয়েছিলেন। মানে বিদেশের তার এমবাসির অন্য, এবং সেটা কিন্তু তারা পাননি। কারণ বিষয়টা হচ্ছে বলা হয় যে তুমি যেহেতু বাংলাদেশেরও নাগরিক, সুতরাং আমরা উইল টেক এ স্টেপ ব্যাক। আপনি যদি ধরেন ব্রিটিশ নাগরিক বা নেদারল্যান্ডের নাগরিক হন, বাংলাদেশের নাগরিক না হন, তখন আপনি কিছু সেই প্রটেকশনটা পাবেন। একটা বিদেশী রাষ্ট্রের কনসুলার যে প্রটেকশন। আপনার যদি বাংলাদেশের নাগরিকত্ব থাকে সাথে, তাহলে আপনি সেটা পাবেন না। আপনি আরেকটা বিষয়, 111 এর সময় আপনার টনি ব্লেয়ারের মিসেস চেরি ব্লেয়ার কিন্তু শেখ হাসিনার কোন একটা মামলায় গিয়েছিলেন একবার। উনাকে কি অ্যালাউ করা হয়েছিল তখন? ও যেটা হচ্ছে, নিয়মটা হচ্ছে যে আপনার টনি শুধু শেরি ব্লেয়ার না, আ আ আপনার পায়াম আকাবান, আ উনিও কিন্তু গিয়েছিলেন। ঠিক আছে? বাংলাদেশে। তো যেটা হয় যে আপনার যদি শুধু বিদেশী আইনজীবী হয় যার বাংলাদেশের আদালতে নিবন্ধন নাই, ওনারা যেতে পারেন
কথা বলতে পারেন, কোনো একটা টিমের সাথে কাজ করতে পারেন, দেশে যাদের নিবন্ধন আছে তাদের সাথে কাজ করতে পারেন, তাদেরকে সহায়তা করতে পারেন, কিন্তু আদালতে ঠিক দাঁড়াতে পারেন না। রাইট টু অডিয়েন্স যেটাকে বলে, আদালতে নিজে দাঁড়াতে পারবেন না। তো মানে রেস্ট্রিকশনটা হচ্ছে এই জায়গায়। আপনার হয়তো খেয়াল আছে যখন যুদ্ধাপরাধীদের বিচার চলছিল, আপনার একজন ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান, তারপরে স্টিভেন কে কিউসি, জন ক্যামেক, আরেকজন আইনজীবী, ওনারা কিন্তু বাংলাদেশে যে ট্রাইব্যুনালে আইনজীবী হিসেবে দাঁড়াতে চেয়েছিলেন, মানে ট্রাইব্যুনালের ভেতরে। ওনাদেরকে কিন্তু ট্রাইব্যুনাল সেটা অ্যালাউ করে নাই। এই কারণে করা হয় নাই তখন, যে সেটা হচ্ছে যে ওনাদের বাংলাদেশের বার কাউন্সিলের নিবন্ধন নাই, উনি বাংলাদেশের নিবন্ধিত আইনজীবী না। এটা শুধু বাংলাদেশের নিয়ম না, এটা আপনার এটা ব্রিটিশ কোর্টেরও একই নিয়ম। আপনি ব্রিটিশ আদালতে যদি কেউ দাঁড়াতে হয়, ব্রিটেনের বার কাউন্সিলের আপনার নিবন্ধিত ব্যারিস্টার হতে হবে বা সলিসিটার হতে হবে। আপনি বাংলাদেশ থেকে একজন আইনজীবী এসে কিন্তু সরাসরি দাঁড়াতে পারবেন না যদি এখানে আলাদাভাবে নিবন্ধন না থাকে ব্যারিস্টার হিসেবে বা সলিসিটার হিসেবে। সেম বাংলাদেশেও একই নিয়ম। আজকে একজন বিদেশি আইনজীবী যদি বাংলাদেশে যান, উনি কাজ করতে পারবেন, মানে আপনার সহায়তা করতে পারবেন, টিমের পার্টির সাথে কাজ করতে পারবেন, কিন্তু ওনার রাইট টু অডিয়েন্স থাকবে না। আপনারা কি ফিজিক্যালি বাংলাদেশ যাওয়ার কোনো চিন্তা করছেন? আমাকে তো অনেকেই বলেছে না যাওয়ার জন্য বলেছে। এটা কি নিরাপত্তার কারণে? কারণ এবং আমাকে তো অলরেডি বিভিন্ন জায়গা থেকে এইসব না করার জন্য বলা হয়েছে। আমি তো এগুলা ওদের সাথে তো কম্প্রোমাইজ তো করার প্রশ্নই উঠে। এমনি তো ইনু ভাই স্বৈরাচারের দোষর, আপনিও গেলেও তো আবার আর একটা স্বৈরাচারের দোষর হিসেবে চিহ্নিত হবে। এই দেশটা তো এখন বাড়ি ভাই, আপনি তো দেখেন দেশটা আসলে তো দুই ভাগে বিভক্ত, 71 আর 24। এখন আমরা তো 71-এর লোক। আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে 71-কে আবার পুনরুদ্ধার করতে হবে। কারণ ওই দিন আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী সভায় ওই ডক্টর ব্যারিস্টার তানিয়া আমির একটা কথা বলেছেন, সবসময় আপনারা বিরোধী স্বাধীনতা বিরোধী শক্তি বলে, দে আর ক্রিমিনালস। উনি আইনগত ভিত্তিতে বললেন যে একটা দেশের সংবিধান, মুক্তিযুদ্ধের একটা সনদ আছে, সবকিছুকে যারা মানে না, দে আর ক্রিমিনালস। ক্রিমিনালস কে একসময় বিচার হবেই, ওগুলার কোনো আইনগত ভিত্তি নাই। সবচেয়ে দুঃখজনক ঘটনাটা হচ্ছে আমাদের কিছু পলিটিক্যাল পার্টি আছে, বিশেষত বামদের মধ্যে। ইভেন আমি সেখানে, আমার তো পার্সোনালি একটা, যদিও বিএনপির ব্যাপারে আমাদের জাসদের একটা অবস্থান সবসময় ছিল, কিন্তু তারপরেও বিএনপিতে অনেক মুক্তিযোদ্ধা আছে। আমি ভাবছিলাম যেন দেশে একটা পলিটিক্যাল ভ্যাকুয়াম তৈরি হয়েছে, দে উইল কাম ফরওয়ার্ড, বিএনপি কাম ফরওয়ার্ড করবে, কিন্তু তারা তো সেটা করলো না। আর অন্যান্য কিছু ছোট বাম দল আছে, ওদের অবস্থাটা যে কি হচ্ছে, ইনুভাই মেনন ভাইয়ের মতো লোককে এইটা এমন মনে হচ্ছে যেন ওদের মনে কোন সম্পত্তি ওনারা মাইরা খাচ্ছে, একটা স্টেটমেন্টও করে নাই। আপনার ওই যে জাসদের কিছু ফ্র্যাকশন আছে, বাসদ, বিভিন্ন ওই খালেকুজ্জামান ভুইয়া, সাইফুল হকরা সারা জীবন মেনন ভাইদের সাথে ইনু ভাইরা মুক্তিযুদ্ধে একসাথে রাজনীতি করছে, একটা স্টেটমেন্টই করতেছে না। রাজনৈতিক নেতা বাদ দেন, মানবাধিকার সংগঠন যেগুলো বাংলাদেশে আছে, মানবাধিকার ব্যক্তিত্ব যারা আছে, তারাও তো চুপ। সাংবাদিকদের মধ্যে দুই একজন আছেন, মাহবুব কামাল ভাই, উনি কথা বলতেছেন, মাসুদ কামালও কিছু কথা বলতেছেন। প্রথমে কিন্তু লালবদর, তারপর বলেন কিন্তু বাড়ি ভাই, আমি বলি, আমি তো একটা জিনিস বলি না, ওই কথাটাকে কিভাবে লালবদররা এখনো বিপ্লব বলে, যেখানে 24 সেপ্টেম্বর ডক্টর ইউনুস ক্লিন্টন সেন্টারে ওপেনলি একটা ইন্টারন্যাশনাল অডিয়েন্সে বলছে ইট হ্যাজ বিন ডান 2018 থেকে মেটিকুলাস প্ল্যান এন্ড হি ইজ দ্য মাস্টার মাইন্ড। কিছুদিন আগে ব্যারিস্টার আবু বকর মোল্লা
জামাতের ইউরোপের স্পোর্টস পারসন, সে ওপেন একটা টক শোতে বলেছে তারা লবিস্ট নিয়োগ করছে, ইউনূস সাহেব তাদের সাথে মিলেই তারা এই কাজটা করছে। এরপরে এটাকে কিভাবে বিপ্লব বলে, কিভাবে, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমি কিন্তু একটা কথা বলি, ওনারা যা মনে করতেছে, ইরানের তুদে পার্টির কর্মীদের কি অবস্থা হয়েছিল, they will suffer the consequences. আমাদের বিশ্বাস যেভাবে কর্মকাণ্ড আরম্ভ হচ্ছে প্রবাসে এবং দেশের ভিতরে, বাংলাদেশ ষড়ঋতুর দেশ, এদার কাটবেই, সূর্য আবার উঠবে। কিন্তু আমাদের শেখ হাসিনাকেই প্রয়োজন, কারণ এই ভদ্র মহিলা এখন একেবারেই নতুন এই 5 আগস্টের পরে কত বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে, কত বন্ধুদের যেমন যে ইনোভের ইন্টারভিউ কথা বললাম এসব বিরোধী আন্দোলনের সময়, ওয়ার্কার্স পার্টিতে তখন নুরুল ইসলাম ছোটন বলে একজন ইয়াং একজন লিডার ছিলেন, উনি নিয়ে গেছিলেন আন্ডারগ্রাউন্ডে, কোন বাড়িতে আছে ছোটন ভাই, সেই ছোটন ভাই কিন্তু এতে পেছনের একটা মানুষের। আপনি কি ছোটন গ্যাং এর কথা বলছেন? হ্যাঁ, আপনি কি ছোটন গ্যাং এর কথা বলছেন? আদিলুর রহমান খান শুভ হল্যান্ডে যখন আপনার তো মুন্সিগঞ্জ থেকে ইলেকশন করছেন, আপনার পার্টির, সে তো আদিলুর রহমান খান তো একদম ডাইহার্ট ইনুপন্থী। উনি হল্যান্ডে আসছিল তো বিভিন্ন সময় আড্ডা ওই ডান হাতে আসতো, ইয়ে করতো, হি ওয়াজ এ ডাইহার্ট। আসিফ নজরুলকে তো বিচিত্রায় চাকরি দিলেন শাহরিয়ার ভাই, শাহরিয়ার কবি। আপনি কি শুধু চেষ্টা করার জন্য চেষ্টা করছেন, না কিছু ফল পাওয়া যেতে পারে? আমাদের প্রথম কাজটা হচ্ছে উই নিড টু ডু আওয়ার বেস্ট, নাম্বার 1। কারণ আমি যদি শুধু মামলাটার কথা বলি, দেখেন এখানে মামলাটা একটা তো হচ্ছে যে ট্রাইব্যুনালের ভিতরে, ইনসাইড দ্য কোর্ট, ওখানে আমরা আমাদের সাধ্যমতো লড়াইটা করব, এবং এই মামলাটা আপনার এই ট্রাইব্যুনালের পরে আপনার এরপরে আপিলের সুযোগ আছে, এরপরে আপনার রিভিউর সুযোগ আছে, ঠিক আছে? তো এটা আরো অনেকগুলো ধাপ পার হবে, ঠিক আছে? তো আমাদের কাজ হচ্ছে খুব মানে ডিলিজেন্টলি আপনার মিনু ভাইয়ের যে অধিকারগুলো আছে সেটাকে সুরক্ষা করা, প্রোটেক্ট করা, এই জায়গাটাকে আপনার এনশিওর করা, ঠিক আছে? একটা ইয়ে। আর আরেকটা জিনিস যেটা হয় যে আপনার এই মামলা শুধু ট্রাইব্যুনালের ভিতরেও শুধু হচ্ছে না, এটা কিন্তু আপনার এই মামলাটা সম্পর্কে কিন্তু আপনার এক ধরনের ইন্টারন্যাশনাল কি বলে, ইন্টারন্যাশনাল মানে কি বলবো, মানে কোর্ট অফ পাবলিক ওপিনিয়ন যদি বলি আমরা, হ্যাঁ, মানুষের কাছে তো সচেতনতাও তৈরি করতে হবে। কারণ দেখেন আপনার আইনে একটা কথা আছে, কথাটা একটা খুব চমৎকার উক্তিটা হচ্ছে যে জাস্টিস শুড নট অনলি বি ডান, ইট মাস্ট বি সিন টু বি ডান। মানে শুধু বিচার করলেই হবে না, পুরা মানে একটা মানে ন্যায় বিচার শুধু হলেই হবে না, পুরা দুনিয়ার মানুষের জানতে হবে যে আসলে এখানে ন্যায় বিচার হয়েছে কিনা। তো সেই জায়গাতে কিন্তু আপনার দায়িত্বের দুটা দিক। হ্যাঁ, একটা তো আইনজীবীরা আপনার মানে আদালত ভবনে, ট্রাইব্যুনাল ভবনে সেটা করবেন। তাদের মানে এটা কিন্তু আইনজীবীদের কিন্তু আপনার এটা কিন্তু প্রফেশনাল ক্যাননের মধ্যে পড়ে যে যেকোনো মানে তিনি যাকে রিপ্রেজেন্ট করছেন তাকে রিপ্রেজেন্ট করতে হবে উইদাউট ফিয়ার অ্যান্ড ফেভার, ফিয়ারলেসলি, নির্ভয়ে করতে হবে। তো ওই জায়গাটা আমাদের আইনজীবীদের একটা দায়িত্ব ওনার লিগ্যাল টিমের। আবার 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 যারাই বাংলাদেশ নিয়ে ভাবেন, ৭১-এর পক্ষের মানুষ, তাদেরও কিন্তু এই মামলাটা কিন্তু একটা সিম্বলিক মামলা। একই সাথে ইনু ভাইয়ের মামলাটা, এটা কিন্তু একই সাথে সিম্বলিক। এটা অনেক সিগনিফিকেন্ট, অনেক জায়গা থেকে সিগনিফিকেন্ট। আজকে যুদ্ধাপরাধের ট্রাইব্যুনালে একজন মুক্তিযোদ্ধাকে আপনার ইয়ে করা হচ্ছে, বিচার করা হচ্ছে। এবং মানে কেন বিচার করা হচ্ছে? কারণ হচ্ছে উনি জামাতকে জামাত বলেছে, সন্ত্রাসীদেরকে সন্ত্রাসী বলেছে, এবং এটা বলার জন্য এখন মানে ওনার বিরুদ্ধে অভিযোগ কেন উনি এটা বললো, সুতরাং এটা ওনার অপরাধ, এটা হচ্ছে উস্কানি, এবং এই উস্কানির ফলে উনি নাকি মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত হয়ে গেল, ওনাকে জড়িয়ে ফেলা হলো। তো এই জায়গাগুলো তো আসলে মানে সিম্বলিক বহু জায়গা থেকে, মানে বহু অ্যাঙ্গেল থেকে এটা তো মানুষকে তুলে ধরতে হবে। কারণ আপনি পরের যে ধাপগুলো বললেন,
আরো যে ধাপগুলা, যে ধাপের যে মানুষগুলা যাদেরকে মবের মাধ্যমে বিচারপতি করা হয়েছে, ওদেরকে মাইনাস করা হয়েছে, এদেরকে ইন করানো হয়েছে। তো মানে কাঁঠাল গাছ তো কাঁঠাল হবে, কাঁঠাল গাছে আম চাচ্ছেন কেন আপনি? আপনার একটা হচ্ছে যে মানে আপনার আপনি যখন জানেন যে কোনো একটা কিছুতে আপনি বড়জোর যেহেতু আপনার মামলাগুলো হচ্ছে বিচারাধীন সাব জুডিস, ঠিক আছে? সেখানে আমাদের যে আইনজীবীদের কথা বলতে হয় অনেক সাবধানে। ঠিক আছে? আপনি অনেক মন্তব্য করতে পারবেন, অনেক মন্তব্য করতে পারবেন না। কিন্তু তারপরেও আপনার মানে ফলাফল যাই হোক, আপনি একটা বিচার ব্যবস্থার প্রতি আপনার আস্থা বা আস্থার অভাব যাই হোক আপনাকে কিন্তু আ আপনার উই আর কন্ডিশনড আমাদের মানে এট লিস্ট ফরমাল পজিশনটা হতে হবে যে আমাদেরকে ধরে নিতে হবে যে না এখান থেকে প্রত্যাশার জায়গাটা তখনও থাকতে হবে যে না আ মানে এখান থেকে ন্যায় বিচার কিছু হলেও অন্তত পেতে হবে বা পাওয়ার সম্ভাবনা যদি একটুও থাকে, আপনি তো আপনার যা করণীয় সেখান থেকে তো পিছিয়ে আসতে পারবেন না। যদি একটুও সম্ভাবনা থাকে যে বা বা এমনকি দেখেন মানে অনেক যুদ্ধ আছে না যেখানে আপনি জানেন যে আপনি অ্যা অ্যা মানে আমি বলছি না যে এই মামলাটা সেরকম। আমি সে অর্থে বলছি না। কিন্তু আমি যুদ্ধের মেটাফোরে বলি। এমন সময় হয় না অনেক সময় যোদ্ধারা মানে যদি জানেও যে আপনার এখানে আপনার আ আ ফলাফল মানে আপনি এ মৃত্যু সুনিশ্চিত। তারপরেও কি মানে সে যোদ্ধা কি আপনার পিছিয়ে থাকে নাকি? তাকে তো তার কাজটা তো ঠিকমতো করতে হয়। আমি যেহেতু আইনের মানুষ না, এজন্য আপনাকে ওইরকম প্রশ্ন করতে। না, না, আপনি না, তো এটা আইনের আপনার মানুষ, প্রশ্নটা খুব ভ্যালিড। আপনার বারি ভাই, উত্তরটা যেমন বারি একটা ভাই কথা আমি বলি, আমরা যখন সুপ্রিম কোর্টে যখন রিপোর্ট করতে যেতাম, এই আইনজীবীরা যখন রিপোর্ট করতেন, তাদের একটা অ্যাঙ্গেল থাকতো। যেমন এরশাদের জনতা টাওয়ার মামলার সময়, ওই সময় আপিল বিভাগে বিচারপতি মোস্তফা কামাল একটা মন্তব্য করলেন ওইখানে বসে, যে আমরা এখানে বসে হর্স ট্রেডিং কে উৎসাহিত করতে পারি না। আইনজীবী যারা রিপোর্টার, মোস্তফা কামালের ওই মন্তব্য নিয়ে তারা রিপোর্ট করে নেয়। আমরা যেহেতু আইনজীবী না, ওইটাকে করে আমরা রিপোর্ট করলাম এবং এটা লিড করা হলো হর্স ট্রেডিং এর ব্যাপারটা নিয়ে। তখন তারা কি করলো, ওই আমাদের মতো রিপোর্টার যারা আইনজীবী না, এদেরকে আদালতে আসতে ব্যারিকেড দিল, আমরা যাতে না আসতে পারি। তখন কিন্তু এই যে আজকে সময় রেজাউল করিম তখন প্রথম আলোর সুপ্রিম কোর্ট করেসপন্ডেন্ট। তো উনারা আমাদেরকে তো আবার অ্যাক্সেস নিতে হেল্প করছিলেন আর কি। আমরা আসলে রায়হান ভাই এখন এই পর্যায়ে আন্তর্জাতিক কোনো উদ্যোগে এই সাজানো সাজানো মামলা, সাজানো বিচার, আন্তর্জাতিক কোনো উদ্যোগে এটাকে স্টপ করার কোনো পথ আছে কিনা? উম না, আমি কোনো রিয়ালিস্টিক পথ দেখি না। রিয়ালিস্টিক কোনো পথ নাই। অন্তত কোনো চিঠি পাঠাতে পারে তারা। চিঠিটা ওই যে আপনাকে বললাম না যে কয়দিন আগে ৬ টা মানবাধিকার সংগঠন তারা একটা বিশাল বিবৃতি দিল। তার মধ্যে শুধু একটা লাইন উল্লেখ করল যে এখানে বিচার করছো ভালো কিন্তু এটা যেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হয়। সুনির্দিষ্টভাবে এই আদালতে পাঠাতে পারে কিনা? সুনির্দিষ্টভাবে আদালতে মানে লিখতে পারেন কিন্তু এটা খুব অ্যাপ্রোপ্রিয়েট না। মানে ট্রাইব্যুনালকে লেখাটা অ্যাপ্রোপ্রিয়েট না। ঠিক আছে? কিন্তু অবশ্যই সরকারকে তো লিখতেই পারেন। আন আ আ অন্তর্বর্তীকালীন সরকারকে লিখতে পারে তারা। আ এবং আ সেই স্ক্রুটিনিটা তো দরকার। তাই না? যেকোনো বিচারের তো একটুক তো আপনার স্ক্রুটিনি থাকা দরকার। আন্তর্জাতিক স্ক্রুটিনি। কারণ এরাই কি যখন গত ১৫ বছর যখন যুদ্ধাপরাধীদের বিচার চলছিল, উনারা কি সকাল বিকাল একটা করে বিবৃতি ইস্যু করতেন না? করতেন তো। তখন সবসময় একই তাদের কথা বলে না, এই সবসময় এই বিএনপিও একই কথা বলতো। পান থেকে চুন খসলে ওনারা বিবৃতি ইস্যু বিএনপিও তখন করতেন। একই কথা বলতো যে আমরা এই বিচারের বিপক্ষে না, কিন্তু বিচার হতে হবে আন্তর্জাতিক মানসম্পন্ন। এই কথাটা সবসময় বিএনপি বলতো তখন। কিন্তু মতি ভাই, আমরা কিন্তু শেষ করব। আপনি আরো যদি কিছু বলতে চান ওকে। আমাদের ইয়েকে, রায়ানকে। না, আমি
যেটা বলবো, আমি ওই আপনার মাধ্যমে যারা দর্শক এবং আমরা বিভিন্ন প্রান্ত থেকে বাঙালি শুনতেছেন, একটা কথা বলি যে না, জননেতা হাসানুল হক একজন বীর মুক্তিযোদ্ধা, একজন ডেডিকেটেড পলিটিশিয়ান। উনি গ্রেপ্তার হওয়ার 4 দিন আগেও, এর আগেও আমার সাথে কথা হয়েছে, উনি ধন্যবাদ বলছেন। 4 দিন আগেও একটা লিঙ্কস তৈরি করা হয়েছিল, কারণ একসময় উনি নেদারল্যান্ডে কয়েকবার আসার কারণে পার্থাইভেন্ডার বা পি দিয়ে বলে ওটাকে, ওই নেতার সাথে তো একটা লিঙ্কস আমরা তৈরি করেছিলাম যেন নেদারল্যান্ড এম্বাসির মাধ্যমে, কিন্তু উনি রিফিউজ করেছেন। আমি রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে, কিন্তু একজন মুক্তিযোদ্ধা এবং কত সাহসী লোক উনি তো। আপনি যে এই যে মুক্তিযোদ্ধা বললেন, ওরা কথাই তো শুরু করে মুক্তিযোদ্ধা কিনে, এটা কোনো ইয়ে না, ওটা কোনো চিন্তা করার ব্যাপার না। ওইটা কি ওই ক্রিমিনাল গ্যাংকে বলতেছি না আমি, যারা দুদুল্যমান আছে দেশের দুদুল্যমান শক্তিকে বলতেছি, এখনো মোহভঙ্গ করেন, দুদুল্যমান শক্তিকে মোহভঙ্গ করেন, নিজেদের মধ্যে বার্গেনিং করবেন, আলোচনা করবেন, পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্ট করবেন। ইউনুসেফ দেওয়া পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্টে পা দিয়েন না নিজেদের মধ্যে। ইয়েস, আমাদের মধ্যে তো অবশ্যই ভুল আছে, 53 বছর হয়ে গেছে, এই ধরনের ঘটনা ঘটলো, ডিজিটাল বাংলাদেশ প্রাইম মিনিস্টার আন্ডারে হলো, অথচ ডিজিটাল বিপ্লব তারা মেটিকুলাসলি করে ফেললো, আমরা তো প্রিভেন্ট করতে পারি নাই। উই হ্যাভ টু, আমরা তো এগুলা আত্মসমালোচনা, আত্মশুদ্ধি করতে হবে। কিন্তু আমি সবকিছুর পরে বলতেছি যেন দেশে যেসব মুক্তিযোদ্ধারা লাঞ্ছিত হচ্ছে, এই ব্যাপারে অন্তত দেশের যারা আছে এখন অপিনিয়ন করা, বাইরে থেকে আমরা চেষ্টা চালাচ্ছি ঐক্যবদ্ধভাবে। যেটা বললেন রায়হান রশিদ সাহেব, যেটা বললেন আসলে কোর্টের মাধ্যমে তো অনেক কিছু না, এটা হচ্ছে মেইনলি পলিটিক্যাল। তো একটা জিনিস আমরা রিসেন্টলি যে জিনিসটা ইউরোপে একটা ন্যারেটিভ কিন্তু চলতেছে এই মুহূর্তে, ইমিগ্রেন্টটা আসে কোথা থেকে? বাংলাদেশ হচ্ছে, ওইটাও আমি আমার ওই প্রেসে উল্লেখ করেছি, বাংলাদেশ 180 মিলিয়ন পিপুলের দেশ। সেখানে যদি এই সাপ্রেশন, এই মব সংস্কৃতি, এটা এই উগ্রবাদের উত্থান ঘটে, তাহলে মানুষ জীবন বাঁচানোর জন্য আসবে। দ্যাট উইল এফেক্ট দ্য ইউরোপ, সাউথ ইস্ট এশিয়া। এইগুলার যদি ওদের প্রিন্সিপলটা, ইউরোপিয়ান গভর্নমেন্ট, ইউকে গভর্নমেন্ট একটু সোচ্চার হয়, এইসব জিনিস অ্যাভয়েড করা যায়। এইগুলাকে নিয়ে আমাদের কাজ করতে হবে। উই আর ট্রাইং, আমরা খুবই বড় শক্তিশালী গ্রুপ না, উই আর ট্রাইং এইসব ইস্যুগুলাকে প্রেসে নিয়ে আসতে, যার জন্য যাতে এমপিরা মনে করে দ্যাট ইজ দ্য ভাইটাল পয়েন্ট, ওইগুলো নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়, গভর্নমেন্টকে প্রেস করে। আমি তো মনে করি যেন ইউকে, ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা, এই ধরনের 3-4টা দেশ কনভিন্স হলে বাংলাদেশে দেন টুমরো ইউনিয়ন উইল বি নট দেয়ার। মৌলবাদীরা এই ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের কানে তুললেও হয়। আমি আপনাকে বলি, আমি গতকালকেও আলোচনা করেছি, আমি ইমেইলটা রেডি করে দিয়েছি আমার সহকর্মী যারা দেওয়ান সাহেবকে, ইমেইলটা রেডি করে দিয়েছি উনারা কংগ্রেসে। কারণ ডোনাল্ড ট্রাম্পের সাইকোলজিটাও কিন্তু বুঝতে হবে। সে কিন্তু, আমি কিছু কিছু ক্ষেত্রে এই লোকটাকে ভালোই লাগে, সে কিন্তু যখনই শুনবে হিলারি ক্লিন্টন, বাইডেন ও দেন ওই জায়গাটা কিন্তু যদি আমাদের আওয়ামী লীগের বাইরেও লবিস্ট নুকুইরা কোনো মতে পৌঁছাতে পারেন, দ্যার ইজ এ পসিবিলিটি। আমি অলরেডি ইমেইলটা দিয়েছি এবং আমি বলছি উনাদেরকে যেন আপনারা যদি অ্যাপয়েন্টমেন্টটা পান কংগ্রেসে, রিপাবলিকান, আমি বলছি ডেমোক্রেটদের কাছে যান না। ওই আমাদের যে একটা চিন্তা যে বাইরে আসলে বিদেশিরা মৌলবাদীরাও লেবার পার্টি করে, প্রগ্রেসিভরাও লেবার পার্টি করে, এই চিন্তা থেকে বাইরে আসতে হবে। আপনারা রিপাবলিকানের কাছে যান, কারণ ওইটা গেলে যদি ওই মেসেজটা পৌঁছানো যায়। এবং আমি তো মনে করি যেন আওয়ামী লীগের যারা আছেন, একসময় ব্যবসা বাণিজ্যরা সুযোগ সুবিধা নিচ্ছেন, দে শুড স্পেন্ড অ্যান্ড লবিস্ট নিয়োগ করতে হবে। পাশাপাশি এইসব পলিটিক্যাল আর্গুমেন্ট গুলা গেলে ওরা একটু, বিকজ এই রেজিমেন্টাল ফুড টিকবে না তো। জামাতের রেজিমেন্টাল ফুড বাংলাদেশে এখনো নিরপেক্ষ ভোট হইলে 8 to 9% উপরে ওরা পাবে না।
আপনি যে আমাদের দেশে একটা জিনিস বাড়ি যে ভাই, আপনি মুদ্রার দেখছেন কথা তো, বলতেছেন, যে রিসোর্সের কথা বলতেছেন, বাড়ি ভাই এই আমাদের বাঙালিরা, রিসোর্সটা আমি এই একটা কথা রিসোর্সটা বলি, আপনার ব্রিটেনে আছে, আমেরিকাতে নাই। আমি একটা কথা বলি বাড়ি ভাই, আমাদের দেশে আমরা বাঙালি মুসলমানরা সবাই ওয়াজের দিন ওয়াজে যাবে, নামাজও পড়বে, কিন্তু কোনো ইমামকে ইলেকশনে ভোট দেবে? প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষককে আর ইমামকে খাড়া করলে কাকে ভোট দেবে? এটাই তো বাঙালি, প্রধান শিক্ষককেই ভোট দেবে। আমি আমি বিশ্বাস করি যেন, আমি অপটিমিস্টিক, এবং আমি তো প্রার্থনা করি শেখ হাসিনা আরো 20 বছর বাঁচেন, উনাকেই দরকার। কারণ এই ধরনের সাহসী কে? কর্নেল রশিদ ফারুকের জন্য গাদ্দাফি ফোন করে নাই? না করছে। জন কেরি টার্কির প্রেসিডেন্ট ফোন করে নাই যুদ্ধপরাধী? কে? এটা শেখ হাসিনারই। এটা উনাকেই এই যে যুদ্ধপরাধীর ব্যাপারটা চিন্তা করি, যুদ্ধপরাধীদের এই আন্দোলনের সাথে আমরা যারা ছিলাম, এই স্বপ্ন দেখতাম, এই বিচারটার স্বপ্ন দেখতাম। বিচার যে হবে এটাও তো বিশ্বাস করতাম না, কিন্তু বিচারটা শেখ হাসিনার কারণে এটা হবে। এই বিচারটা শেখ হাসিনার কারণে। আর তার বয়সী একটা মহিলা এই 5 আগস্টের পরে সে যেভাবে রিকভার করলো এত দ্রুত, তা কোনোদিন কিন্তু বিধ্বস্ত মনে হয় না। তার বয়স কোনো কিছু বইয়া পড়ে। এবং আওয়ামী লীগের যে গ্রাসরুট যে তুলে আনা একা একটা মানুষ, আমরা ওই গ্রাসরুটের ছেলে মেয়েদের আমি টকশোতে আনি, মানে ওরা বলে যে আমার সাথে 5 বার কথা হয়েছে, আমার সাথে 6 বার কথা হয়েছে, মানে ফোনে ফোনে কিন্তু তারা এত কানেক্ট। উনি প্রাইম মিনিস্টার ছিলেন 24/7, এখন কিন্তু ওইখানেও কিন্তু 24/7 এত সময় দিচ্ছেন। রায়হান, আমরা শেষ করব, আপনি একটু কম্পাইল করেন কি আপনার একটা এই কাজে। একটা কথা হচ্ছে যে বাড়ি ভাই, আহ, মতিউর ভাই যেটা বললেন, যে এখন দেখেন আমাদের বিদেশিদেরকে জানানো বা পুরা গোটা বিশ্বকে জানানো কি হচ্ছে দেশে, সেটা তো একটা দিক। তার চেয়েও আমি মনে করি, মানে ওটা যেহেতু খুব গুরুত্বপূর্ণ দিক, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আগে নিজের দেশের মানুষকে জানানো। দেশের ভিতরে যারা আছেন তারা যেন জানেন যে আসলে কি হচ্ছে। আর আরেকটা হচ্ছে যে আপনার বিদেশে আছেন যারা বাংলাদেশি, আমাদের দেশের মানুষ, ডায়াসপোরা, ওনাদেরকে জানানো। তো এইজন্য বাড়ি ভাই আপনার এই প্রোগ্রামটার মতো এই জাতীয় প্রোগ্রামগুলা আমরা খুব কৃতজ্ঞ যে মানে এগুলো যে হচ্ছে, মানে আপনারা তুলে ধরছেন দেশে এই বিষয়গুলা, বিভিন্ন বিষয়গুলা। তো আমাদের একটা অনুরোধ থাকবে যে আপনার অনুষ্ঠানগুলোতে অন্য আরো 10টা ইস্যুর সাথে আ আপনারা যদি মানে ট্রাইব্যুনালে কি হচ্ছে, মানে মামলাগুলাতে আজকে যেরকম ইনু ভাইয়ের মামলাটা নিয়ে আপনি ফোকাস করলেন, ওটা যদি একটু মাঝে মাঝেই আপনারা যদি একটু তুলে ধরেন, মানে হ্যাঁ, ট্রাইব্যুনালটাও মানে অন্যান্য রাজনৈতিক ইস্যুর পাশাপাশি, কারণ ট্রাইব্যুনালের বিষয়গুলো তুলে ধরা, কারণ এটা মানে আমাদের নিজের দেশের মানুষের আগে সবার আগে জানা উচিত। মানে আমরা তো বিদেশ এই যে এই জনগণের উদ্যোগটা নিতে গিয়ে আপনার মতো একটা রেডিমেড সোর্স আমার মাথায় ছিল না আপনার। এই যে আজকে যে সম্পর্ক হয়ে গেল, আপনাকে আমরা বারবার আনবো কিন্তু। না, আমি মানে আপনার কোনো সাহায্য লাগলেই বলবেন, আমরা আছি। আর অনেকে আছেন মানে যারা আপনার মামলাগুলো নিয়ে কথা বলতে পারবেন। কারণ এই সচেতনতা তৈরি করাটা দরকার আরকি। মানে বাকি বিশ্বকে সচেতন করার আগে নিজের দেশের মানুষ। আপনি কতটা আশাবাদী? ঠিক কতটা সাকসেস আপনাদের? আমি মানে আমি মানে আমি না শুধু আমার 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 মতো, আমি তো অ্যাক্টিভিস্টও। আমরা তো আসলে মানে কি বলবো যে আমরা বাই বর্ন আশাবাদী। হ্যাঁ, আশাবাদী দেখেই আমরা আপনি যে কথা বললেন টিমটা, টিমটা, বাংলাদেশের যে টিমটা খুব সাহসের সাথে কাজ করতেছে। কাজ করছে। এটাও কিন্তু তো এটা আমরা কিন্তু জানি না, জানানোর চেষ্টা করি নাই কিন্তু এতদিন। করছে। ওনারা যারা দেশের মাটিতে বসে যারা কাজ করছেন, ওনারা যে কি পরিমাণ বিপদ এবং হুমকির মুখে তারা যে কাজগুলো করছেন। মানে ওনারা যান আদালতে, আবার আর ওনারা এটাও দেখেন যে ওনাদের সহকর্মীরা কিভাবে লাঞ্ছিত হচ্ছে, হ্যারাসড হচ্ছে, আক্রান্ত হচ্ছে। এগুলো তো ডে টু ডে। হ্যাঁ? এবং আদালতগুলোতে যে আপনার মব আছে। তারপরে আবার অন্য পক্ষের আইনজীবীরা আছেন। তারা পর্যন্ত মানে আমরা যেটা দেখি নাই, মানে আনপ্রেসিডেন্টেড। বাংলাদেশে আমরা আদালত অঙ্গনে এই জিনিস আগে দেখিনি। মানে ইতিহাসে কখনো দেখিনি। এখন যেটা চলছে আরকি। তো
এখন এখন আমাদের মতো মানে আমাদের আশা ছাড়া তো আর কিছু নাই। মানে হোপ তো মানে হোপ হচ্ছে এই এমন একটা কাজগুলো জিনিস যে করে যেতে হবে আমাদের করে সবাইকে, যেতে করে হবে। যেতে হ্যাঁ। হবে। আর আরেকটা এবং জিনিস হচ্ছে যে যেমন ধরেন আ মানে এটা আমাদের কি বলবো আমরা দেশের বাইরে যখন থাকি আমরা আ আমরা 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 আসলে এক জায়গা থেকে প্রিভিলেজড। ওই অর্থে যে আ মানে যারা কথা বলতে পারছেন না তাদের তাদের কিন্তু ভাষা আমরা। মানে তাদের আমরা আমরা যেন সেই জায়গাটা আ আ দায়িত্বটা মানে পূরণ করি আরকি আমাদের মতো করে। ওটা খুব জরুরি। মানে আমাদের ভয়েস রেইজ করতে হবে সেই কারণে যাতে যারা এই মুহূর্তে ভয়েসলেস তাদের কথাগুলা যেন মানে আপনার রিপ্রেজেন্টেড হয়, উঠে আসে। অনেক ধন্যবাদ রায়হান ভাই, অনেক ধন্যবাদ মতি ভাই। ধন্যবাদ বাড়ি আমাদের ভাই। ইনোভেটকে কেন্দ্র ধন্যবাদ। করে আমাদের যে একটা রিইউনিয়ন এটা আমাদের। এটা আমরা কাজে লাগাবো। এটা ধন্যবাদ। বারবার আমরা করছি এটা। আবার দেখা হবে। ওকে। আবার ভালো থাকবেন সবাই। হ্যাঁ, এতক্ষণ শুভরাত্রি যারা আপনার দেখলেন ওখানে শুভ সকাল। সবাইকে শুভেচ্ছা, সবাইকে অভিনন্দন। এই হাসানুল্লাহ কিন্তু বীর মুক্তিযোদ্ধা। আরেকজন আমাদের এখানে আছেন রাশেদ খান মেনন। এই মানুষগুলোর পাশে আমরা থাকবো। যত মুক্তিযোদ্ধার অপমান যেভাবে দেখে যা করছেন তার বিরুদ্ধে আমাদের সোচ্চার আওয়াজ, প্রতিবাদ থাকবে। সবাইকে অভিনন্দন।